যে বিসিএস পরীক্ষা দিয়ে একটা যোগ্যতা, সবাই পরীক্ষা দিতে পারে না। এরপর সেখান থেকে প্রিলি কোয়ালিফাই সবাই করতে পারে না। সো এখন একটু কি হলো, আমাদের প্রতিযোগিতাটা বেড়ে গেল। আগে যেটা ছিল সেটা হলো না, এরকমেরই সেম এর যেহেতু 46তম চাইতো এরকমের 35তম বিসিএস এর জেনারেল ক্যাডার কিন্তু কমই ছিল। সে 35তম বিসিএসও কিন্তু আপনার 21,000 রিটেন দিয়েছিল, যেখানে 14,000 ফেল করেছিল, 6,088 জন ভাইবা দেওয়ার যোগ্যতা অর্জন করেছিল। তো আমার মনে হচ্ছে যে পরিবেশ পরিস্থিতি, সেখানে মনে হয় পড়াশোনাটা একটু কঠিন করা হবে। একটু কঠিন না হলে আসলে টেবিলে থাকতে চাচ্ছে না কেউ, সবাই রাস্তায় থাকতে চাচ্ছে। সেইটা নিয়ে একটা আলোচনা, যে আসলে প্রশ্ন কঠিন করা, পড়াশোনাটাকে কঠিন করা, এটা করলে ছেলেপেলেকে রাস্তা থেকে হয়তো বা টেবিলে বসানো যাবে। যাই হোক, আপনারা অনেক বড় পরিবর্তন করেছেন এবং আল্লাহর রহমতে আপনাদের অনেক পরিবর্তন হয়েছে। সো এখান থেকে আপনার এই 46তম বিসিএস এ এখান থেকে ক্যাডার হওয়ার আসলে একটা টেকনিক কি হতে পারে, আমার যে অভিজ্ঞতা, আমি মোহাম্মদ নাইম হোসেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র ছিলাম। আমার 2005-06 সেশন শিক্ষার্থী ছিলাম। আমি 31তম বিসিএস থেকে 37তম বিসিএস পর্যন্ত পরীক্ষা অ্যাটেন্ড করেছি। দুর্ভাগ্যক্রমে 31তম প্রিলি আমি ফেল করেছি। এরপরে 37তম লাস্ট ভাইবা দিয়েছি। সো আমি চাকরি করতেছি 33তম বিসিএস নন ক্যাডার থেকে খাদ্য মন্ত্রণালয়। আর আমি লেখালেখি করতেছি ভিউ পাবলিকেশনসের লেখালেখিতে আছি আমি 38তম বিসিএস 2017 সাল থেকে, এবং 38তম রিটেন পরীক্ষা যেটা 18 সালে হয়, সেখানে আমার বেসিক ভিউ ইন্টারন্যাশনাল বইটি প্রথম বের হয়। প্রথম বের হয়েছিল প্রিলিতে রিসেন্ট ভিউর মাধ্যমে। এরপর 39তম বিসিএস বা 40তম বিসিএস, আমার 40তম বিসিএস প্রথম বেসিক ভিউ প্রিলি বের হয়। এর মাধ্যমে আমার পরিচিতি, এবং আমি বিসিএস কনফিডেন্সে পড়াতাম 35তম বিসিএস থেকে আমি পড়ানো শুরু করেছি, 35তম প্রিলি থেকে, এবং 35তম রিটেন এবং 36তম প্রিলি থেকে আমি পড়ানো শুরু করি। 35তম প্রিলিতে খুব কম ক্লাস নিয়েছি কয়েকটা ব্রাঞ্চে, রাজশাহী, চট্টগ্রাম এবং ঢাকার মিরপুর শাখায়। আর 36তম থেকে আমি রেগুলারলি রিটেন পড়িয়েছি, এবং 41তম বিসিএস পর্যন্ত আমি টানা কনফিডেন্স ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের বলতে পারেন আমি সিলেবাস কমপ্লিট করেছি 31তম পর্যন্ত। একবার 36 থেকে 41 পর্যন্ত আমার হাত ধরেই রিটেন কোর্স বেশ কয়েকটা শাখায় কমপ্লিট হয়েছে, এবং সেখান থেকে পড়িয়েছি এবং পড়াচ্ছি। এবং 43তম রিটেন, 41তম রিটেন এবং 43তম প্রিলি থেকে আমার অনলাইন যাত্রা করোনার সময়, এবং সেক্ষেত্রে এখন শুধু অনলাইনেই পড়াচ্ছি, অন্য কোনো অফলাইন কোনো কোচিংয়ে নাই, এবং ভিউ পাবলিকেশনের সাথে যুক্ত আছি। তো যাই হোক, আমার প্রোফাইল আমি বললাম, সেক্ষেত্রে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করবো আপনাদের সাথে। আশা করি অনেকে চলে আসছেন, এবং সকলকে শুভেচ্ছা আজকের এই ক্লাসের মাধ্যমে। সত্যি কথা, আমি অভিভূত, এবং এটা হতে পারেন আমার ব্যবসায়িক হতে পারে ব্যবসায়িক বোনাস হতে পারে, বা ব্যক্তিগত যাই মনে করতে পারেন। আসলে যত বেশি শিক্ষার্থী চাকরি পায় এবং চাকরির যোগ্যতা অর্জন করে, সত্যি কথা অনেক বেশি খুশি হই। এবং আজকে কয়েকজন জানিয়েছেন যে আমার ইনস্ট্রাক্টর সামথিং কোনো একটা পরীক্ষা রেজাল্ট দিচ্ছে মনে হয়, আমাকে জানিয়েছেন। আসলে কি বলে ধন্যবাদ, এরকমই তার SMS ছিল। সো এটাই আসলে আমাদেরকে গর্বিত করে, আমাদেরকে খুব আত্মবিশ্বাসী করে। সো বেসিক্যালি আসি, এখন কি করবেন, আসলে পরীক্ষা কখন হবে। আপনার কাছে একটা প্রশ্ন, যে পরীক্ষা কখন, এই একটা প্রশ্ন, যে পরীক্ষা কখন হতে পারে। যেহেতু অনেকগুলো কারণে, আমার অভিজ্ঞতা এবং আমার সাধারণত এইসব অ্যাজাম্পশন অনেকটাই হয়ে গেছে, হয়ে যায়। এবং আপনারা জানেন, যারা আমার ওল্ড ব্যাচের আছেন 36 রিটেনের, তাদেরকে আমি বলেছিলাম যে আসলে আপনাদের কিছু একটা করতে হবে, কোনো একটা কিছু না করলে আসলে আপনার পরীক্ষাটা হবে না। হয়তো রেজাল্ট দিতে হবে, নয়তো বাদ দিতে হবে, নয়তো পরীক্ষা বাতিল করতে হবে, নয়তো কিছু একটা না করলে আসলে আপনাদের ঠিক না। আসলে তাই হইলো, যে কিছু একটা করেছে। যাই হোক, পরীক্ষা কখন হতে পারে, আমার যে এক্সপিরিয়েন্স সেখান থেকে বলতে পারি যে তারা কিন্তু রেজাল্টের নিচে লেখেন না যে কখন পরীক্ষা হবে, তার ওয়েবসাইটের মাধ্যমে জানাবেন। তো দেখেন আপনার হাতে কি আছে, আপনার হাতে ফার্স্ট আছে কি 44 ভাইবা, এটাকে শেষ করতে হবে। 44 ভাইবা যদি শেষ করতে হয়, এবং এই ভাইবাটা শেষ করার আগে তারা 43 এখানে নন ক্যাডারের কিছু নিয়ম দেবে, খুব সম্ভবত 600-এর মতো 43 নন ক্যাডার থেকে নতুন করে নিয়ম দিতে পারে বলে যেটা আমি জেনেছি। যাক, ওটা নিয়োগের বিষয়টা পরের কথা, কিন্তু 44 ভাইবায় সেখানে কিন্তু আপনার কমপক্ষে 10,000
এবং প্রতিদিন যদি 250 জনের ভাইবা নেয়, 250 করে যদি ভাইবা নেয়, সাধারণত 250 জন করে নিয়ে থাকে, সেখানে ওয়ার্কিং ডে 20 to 21 ডেজ বা 22 ডেজ। তো সেক্ষেত্রে আপনার এই ওয়ার্কিং ডে যদি আপনি ধরেন, সেখানে 250 করে ধরলে 20 দিন, 20 দিনে 250 করে ধরলে আপনার এখানে 5000 হয় মনে নাকি, 250 করে হলে 5000 হয়। তার মানে 20 ডেজ, এখানে 20 জন যদি মানে যদি আপনার 250 জনকে নিতে হয়, কমপক্ষে যদি 250 জনকে নিতে হয়, তাহলে কমপক্ষে কিন্তু আপনার 20টা বোর্ড লাগবে, 20টা বোর্ড লাগবে, সরি 20টা না, 15টা বোর্ড লাগবে, 15টা, 10 জন করে 150, 15 জন করলে 225, হ্যাঁ 15টা বোর্ড লাগবে। কিন্তু আমাদের কিন্তু মেম্বার আছে 9 জন, হয়তো আরো কয়েকজন নিয়োগ হবে, সেক্ষেত্রে আপনি ধরতে পারেন সর্বোচ্চ 200 জনকে ধরতে পারেন। 4000 জনের ভাইবা হবে, এরপরে আবার 4000 জন, আবার 4000 জন। তারপরে রমজানের আগে আপনার ভাইবাটা শেষ করতে হবে টানা। এবং রমজানে রিটেন পরীক্ষার আমার নজরে পড়ে নাই, কোনো একবার মনে হয় রিটেন পরীক্ষা হয়েছিল রমজানে, কিন্তু না হওয়ার চান্সই বেশি। এবং সেক্ষেত্রে 45-এর আবার একটা রেজাল্ট দিবে, 45-এর রমজানে কিন্তু ভাইবা হয়, রমজানে ভাইবা হয়, সমস্যা হয় না। সেক্ষেত্রে এপ্রিলের 2-3 তারিখ পর্যন্ত রমজান এবং ঈদ চলে যাবে। সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে আমি কমপক্ষে এপ্রিলের 15 তারিখের আগে আপনার পরীক্ষা হওয়ার চান্স নাই। কারণ এপ্রিলের ওই সময়টায় আপনার কি করবে, এখান থেকে 45-এর রেজাল্টটা দরকার হবে, প্লাস হলো আপনার 45-এর রেজাল্ট এবং হলো 46-এর রিটেন নিয়ে চিন্তা করা যাবে। তাহলে এটা মনে হচ্ছে ইনশাআল্লাহ এপ্রিল, এবং এপ্রিল ধরলে আপনার কমপক্ষে আপনি সময় পাচ্ছেন এখানে 31 দিন, 28, 31। এখানে দেখা যায় যে আপনার 90 আর 28, 92, এখানে অন 30 ডেজ আপনি পাবেন ইনশাআল্লাহ, 130 দিন সময় পাবেন। এই 130 দিনের মধ্যে আপনার পুরো এটা অনুসরণ করতে হবে, 130 দিনের মধ্যে আপনার শেষ করতে হবে। অন 30 ডেজ সময় লাগবে মিনিমাম। নাম্বার 2 হলো আসলে টার্গেট কি রাখবেন, টার্গেট বলতে আপনার আসলে প্ল্যানটা কি। এখন যেটা হয়েছে ভাই, আপনার যিনি ধরেন গত কয়েক মাসে পড়তে পারেন নাই, অনেকেই আছেন যারা ঠিক আছেন, তাদের মধ্যে সমস্যা হলো তারা ঠিক মানে ভালো করে তারা পড়তে পারেন নাই। যারা আগে টিকেছেন তারা পড়তে পারেন না, আমি জানি, কারণ এটা পড়ার মতো কোনো সিচুয়েশনই তৈরি হয় না। কারণ আপনার আন্দোলন গেল, আগস্ট গেল, কি হবে কি না হবে, কে নিয়োগ পাবে কি, এটা নিয়েই চলছে। আবেদ আলী কি হবে, এই নিউজ ওই নিউজ, এটা সেটা হবে, আদৌ কি হবে কিনা। আমি দেখছি যে তারা কি পরিমাণ নক দিয়েছে আমাকে, এবং আমি নিজেও ক্লাস নিতে পারি না আসলে কি হবে, এটা দেখি কি হবে না হবে, কখন কি। কারণ আপনার পরীক্ষার ডেটের উপরে নির্ভর করবে, এবং পরীক্ষা যখন ফিক্স করবে মিনিমাম 45 ডেজ আগে তারা কিন্তু একটা প্রিপারেশন নিয়ে থাকে, টেন্ডার হওয়া, খাতা রেডি করা, তারপরে হলো সেন্টার নেওয়া, ম্যাজিস্ট্রেট পাওয়া। সব জায়গায় আসলে কোনো ন্যাশনাল কোনো ইস্যু থাকলে তখন ওটাকে কিন্তু তারা রিসিভ করতে পারে না, ন্যাশনাল ইস্যুটাকে তারা প্রায়োরিটি দেয়, ন্যাশনাল ইস্যুর পরে সবকিছু হয়ে থাকে। যেমন আগের আপনার মনে রাখবেন যে 45 রিটার্ন যখন হয়, তারা কিন্তু ঠিকই ইলেকশনের পরে কিন্তু তাদের রিটার্নটা নিতে হয়েছে, আগে নিতে পারে নাই, কারণ তারা ওই প্রিপারেশনটা পায় না। ন্যাশনাল ইস্যু এখানে খুবই ফ্যাক্ট, কারণ আপনার এখানে 21,000-এর জন্য আপনার যে কেন্দ্র লাগবে, কেন্দ্রের পাশাপাশি আপনার কিন্তু ম্যাজিস্ট্রেট লাগবে, এবং সিকিউরিটির একটা ফ্যাক্ট আছে। সো এই ক্ষেত্রে প্রশ্ন কিন্তু 45 ডেজের আগে কিন্তু প্রশ্নগুলো হয়ে থাকে। আমরা 45-এর পরীক্ষাও দেখেছি যে এখানে 30 to 45 ডেজের আগের ইস্যু কিন্তু পরীক্ষা এসেছে, এবং আমরা দেখেছি যে যুক্তরাষ্ট্র ইসরায়েল প্যালেস্টাইন ইস্যু বন্ধ করতে পারে কিনা, এই সংকটটা বন্ধ করতে পারে কিনা, সেই বিষয়টা কিন্তু কলামটা ঠিক পরীক্ষার 45 বা 30 দিনের মধ্যে আসছে, সেখানে কিন্তু ওইটা কিন্তু পরীক্ষা চলে আসছে। সো এই জন্য আসলে ইস্যুগুলো একটা ফ্যাক্ট হয়ে যায়। এখন আরেকটা বিষয় হলো যে আপনি আসলে কত নম্বরের টার্গেটে খেলবেন।
টার্গেটটা আপনার কি হবে, খেলাটা কি রকমের হবে। আপনাকে একটা বিষয় মনে রাখতে হবে, আপনি ভাইভাই যাই পান, হয়তো ভাইভাই এবার 200 থাকবে না, ভাইভা হয়তো 100-তে নিয়ে আসা হবে, কারণ এটা একটা ডিমান্ড আছে। আর সিলেবাসও চেঞ্জ হলে তার একটা ইঙ্গিত পাওয়া যেত, এবং এর কোনো সাউন্ড হয়নি যে সিলেবাস চেঞ্জ করার কোনো সাউন্ড এখন পর্যন্ত হয় নাই। সিলেবাস চেঞ্জ করলেও কিন্তু ঘুরে ফিরে ওই রকমের একই রকমের থাকে, ইস্যুগুলো এরকম একই রকমের থাকে। তো বেসিক্যালি এখানে যেটা হবে যে এই টার্গেটে আসলে আপনাকে আগামী 130 দিনের জন্য আপনাকে জাস্ট একেবারে এই রিটেন নিয়েই আপনাকে ধ্যান জ্ঞান হতে হবে। কারণ এইটা কিন্তু আপনি ইউ নেভার নো, আপনি যে আবার পিডি টিকবেন আপনি কিন্তু কখনই আশা করতে পারেন না। আপনি কিন্তু কয়েক মাস আগের রেজাল্টটা কিন্তু আপনি পিডি টিকেন নাই। আপনি হয়তো বা 45ও আপনি কিন্তু 108 পেয়েও টিকেন নাই, হয়তো বা 44-এ আপনি 106 পেয়েছেন তাও কিন্তু আপনি টিকেন নাই, বা 115 পেয়েছেন আপনি 44-এ টিকেন নাই। এরকমই কিন্তু ঘটনা ঘটেছে। সো আপনি যে আবার পিডি টিকবেন এটা কোনো নিশ্চয়তাই নাই। আপনি যদি আমরা দেখেছি যে আমরা যখন 37তম রিটার্ন দিতে যাই কয়েকদিন আগেই 36তম রেজাল্ট হয়, এবং 36তমতে পুলিশের এক ছোট ভাই বলতেছে, ভাই আমি কি রিটার্ন দেবো না, কয় না ভাই পিলি টিকি নেই। তখন নিজের কাছে মনে হয়েছে মানে বিসিএস এর মানে মনে হয়েছে যে 36-এ পুলিশ হয়েছে, 37-এ পিলি টেকে নেয়। সো বেসিক্যালি যেটা হবে যে আপনি বিসিএস এ ফার্স্ট হলেও কিন্তু পরের পিলিতে টিকবেন তার কিন্তু নিশ্চয়তা নাই। সো এখন আপনার ধ্যান জ্ঞান হবে পুরোটা রিটেন নিয়ে, এবং 130 দিন আপনার রিটেনের মধ্যে ডুবে থাকতে হবে। পার্ট টাইম জব ছেড়ে দিতে হবে, হুদাই টিউশনি যেটা অনেক টাইম কিল করে সেটা ছেড়ে দিতে হবে, আপনার প্রয়োজনে লোন করে পড়তে হবে, আপনার যে জবটা করতেছেন সেখান থেকে চুরি করে অর্থাৎ সময় বের করতে হবে যে আমার আসলে মেডিকেল লিভ লাগবে, এটা সেটা বলে আপনার এখান থেকে লিভ নিয়ে আপনাকে পড়ার চেষ্টা করতে হবে। সো আপনাকে এটা পড়তে হবে, এতে কোনো সন্দেহ নাই। না পড়লে আসলে আপনি এখানে পিছাই দেবেন, কারণ এখানে হিউজ নাম্বার অফ মানে ক্যান্ডিডেটস, এবং সবাই কিন্তু সিরিয়াস। এখানে যে যত বেশি সিরিয়াস হবে সে তত বেশি এখানে আগায় থাকবে। এখানে টার্গেটের বিষয়টা হলো যে আপনার নাম্বার থাকতে হবে 540 to 560। আপনি এই 540 to 60 থাকলে আপনি একটা ক্যাডার অথবা নন ক্যাডার একটা ফার্স্ট ক্লাস বা নবম গ্রেডের একটা জব পেতে পারেন। ক্যাডার নন ক্যাডার জব পেতে হলে 540 to 560 এর মধ্যে আপনার মার্কস থাকতে হবে। এবং এখানে যে বিষয়টা থাকতে হয় যে নাম্বারগুলো আসলে কিভাবে হয়, আপনি কোন সাবজেক্টে ভালো সেটা কিন্তু আপনি জানেন না, বা কোন সাবজেক্টে ভালো সেটা কিন্তু আপনি জানেন, আমি জানি না, এবং কোন সাবজেক্টের আপনার মানে কিছু না পড়লেও লিখতে পারেন সেটা আপনার বেসিকে আছে। তো সেক্ষেত্রে আমি এটা বলতে পারি যে আপনার যে সাবজেক্টগুলো আছে সেটার আমি একটা মানে ক্রম তৈরি করতে পারি। যেমন আপনি ধরেন বাংলা, তারপরে ধরেন ইংরেজি, তারপরে আছে ম্যাথ, তারপরে আছে সায়েন্স, তারপরে জিকে নিয়ে আমি পরের সবার শেষে কথা বলবো। তবে মার্কসের একটা টার্গেট থাকে। আপনি দেখছেন যে যদি স্ট্যান্ডার্ড মার্কস বলেন এই ম্যাথ এবং সায়েন্সে এটার জন্য 150 একটা খুবই গুড মানে খুবই স্মার্ট মার্কস। একজন ক্যারিয়ার মার্কস এখানে 150 থাকে, এবং 150 যদি সে ক্যারি করতে না পারে সে অন্য জায়গা থেকে এখানে ম্যাপিং করে অথবা অন্য জায়গা থেকে এখানে সে এগিয়ে নিয়ে আসে। এবং ম্যাথ এবং সায়েন্স এখানে 200 নম্বরের মধ্যে 150 বা 75% মার্কস থাকাটা জরুরি। 75% মার্কস। এখন কথা হলো ভাই এক্সিডেন্টলি কোশ্চেন করি হলো, এক্সিডেন্টলি হয়ে গেল যে আপনি এখানে কম পেয়ে গেলেন, তাহলে আপনার ওই আরেকটা থেকে এখান থেকে যোগ দিয়ে করতে হবে। আমি বলতেছি যে টার্গেট এইটা হওয়া উচিত। এরপরে আপনি যদি মনে করেন যে আমার আসলে পাস করলে হবে ভাইবা দিতে চাই, তাহলে আপনার টার্গেট ভিন্ন। কিন্তু আপনি তো পরীক্ষাটা দিবেন ক্যাডার হওয়ার জন্য, জেনারেল ক্যাডার হওয়ার জন্য কিন্তু আপনি দিবেন। আপনি কিন্তু ফার্স্ট চয়েস নন ক্যাডার দেন নাই, আপনি কিন্তু ফার্স্ট চয়েস কিন্তু আপনি আপনার প্রফেশনাল ক্যাডার দেন নাই, অনেক ক্ষেত্রেই দেন নাই। তো সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে টার্গেট রাখতে হবে যে 150 এখানে ক্যারি করতে হবে। বাংলায় এবং ইংলিশে যারা ক্যাডার হয় তাদের 120 মার্কস ভেরি ভেরি গুড মার্কস, এবং এটা ক্যাডারদের নম্বর। 120 হলো ক্যাডারদের নম্বর এবং সুপার ক্যাডারদের নম্বর। টপ 100-এ যিনি থাকবেন তিনি কিন্তু 120 ক্যারি করতে চাইবেন, আর যিনি এটা করতে পারবেন না তার কিন্তু 100 হলো স্মার্ট একটা মানে স্ট্যান্ডার্ড টার্গেট। 120 ইজ ম্যাসিভ টার্গেট। এটা এমন একটা টার্গেট যেখানে 120 যে পাবে তিনি কিন্তু এখানে একেবারে সুপার ক্যাডারদের মধ্যে থাকবেন। 100 যিনি পাবেন তিনি আসলে ক্যাডার হবেন ইনশাল্লাহ। 100 যিনি পাবেন ইংলিশে ক্যাডার হবেন, কারণ আপনি দেখবেন যারা ফেল করবেন 21,000 থেকে আমার বিশ্বাস মোরলেস মিনিমাম 12 to 13,000 এখানে ফেল করবে। 8 থেকে 9,000 বেশি পাস করার কোনো কথা নাই, এটা আমার মনে হচ্ছে, এখন পর্যন্ত মনে হয় 10,000 থেকে 12,000 ফেল করবে, 8 থেকে 10,000 পাস করবেন, কারণ এই কয়েকটা অভিজ্ঞতা থেকে আমার কাছে মনে হয়েছে এটা। এবং এই ক্ষেত্রে এখানে 100 মানে দেখবে ম্যাক্সিমাম ফেল করবে 70 to 80% ফেল করবে শুধুমাত্র ইংরেজিতে, এবং তারা 60 পাবে না।
60 তারা ক্যারি করতে পারবে না, তারা কোশ্চেনই বুঝবে না। এখানে কম্প্রিহেনশনে যে বুঝবে যে হুবহু ওই শব্দটা ব্যবহার করা যাবে না, এখানে ওইটার প্রতিশব্দ ওই যে লেখা আছে একটা সুন্দর করে যে মানে একটা বাক্য লেখা আছে যে হুবহু এখান থেকে একই বাক্য বা একই শব্দ ব্যবহার করা যাবে না, এটা তার মাথায় থাকবে না। সে দেখা যাবে যে কম্প্রিহেনশন থেকে হুবহু লিখে আসবে এবং সে ওখানে কোশ্চেন উত্তর 30 আউট অফ 30 0 পাবে, সেটা নিজেই বুঝবে না। বাংলা যে বিষয়টা, বাংলা হলো কি, বাংলা অনেকে খুব সুন্দর করে লেখে, কারো আছে যাদের সাধারণ জ্ঞানের নলেজ খুব ভালো থাকে বা সমসাময়িক ইস্যুতে গিয়ে খুব বেশি সে এক্সপার্ট, সে বাংলায় কিন্তু এখানে খুব ভালোভাবে সে মানে রচনা ভালো হবে, তার ভাষণ প্রশ্ন ভালো হবে, চিঠিপত্র লিখতে গেলে ইনফরমেশন থাকবে। এবং অনেক আছে বাংলাটা একটা আর্ট, অনেকে বাংলা একটা আর্ট ভাবে নেয়। আরেকটা আছে যে এখানে একটা নম্বর উঠানো যায়, দুইটা জায়গা আছে, একটা হলো গ্রামার আর একটা হলো গ্রামার আর একটা পার্ট হলো আপনার সাহিত্য। এই দুইটা পার্ট আছে যেখানে নম্বর উঠানো যায়। গত কয়েকটা বিসিএসে দেখা যায় যে এখানে নম্বরগুলো একটু বেশি লিখতে হচ্ছে। যেমন আমাদের সময় হয়তো যে 3 নম্বর একটা প্রশ্ন আসতো, সেখানে বলতো যে 3টি উপন্যাসের নাম লেখন। হুমায়ুন আহমেদের যেমন 33তম বিসিএসে বা 31তম বিসিএসে আমি দেখছি 33-এ ওখানে আসছিল যে হুমায়ুন আহমেদের 3টি উপন্যাস লেখন, সৈয়দ শামসুল হকের 3টি উপন্যাসের নাম লেখন। এখানে ব্যাপারটা হয়েছে যে মুক্তিযুদ্ধভিত্তিক 3টি উপন্যাসের নাম লেখন, 3 নম্বর ছিল, কিন্তু এখন সেটা আসে না। এখন আসে যে চর্যাপদের এখানে পদ সংখ্যা সম্পর্কে বিশিষ্ট জনের মতামত লিখুন 3 নম্বর। কিন্তু সেটা হইতে হইতে এখন হয়ে গেছে যে 5টা কোশ্চেন আসে 6 নম্বর করে, বা 6টা প্রশ্ন আসে 5 নম্বর করে, 530। এখন কিন্তু এইটা হয়ে গেছে। তো সেক্ষেত্রে বাংলার নাম্বারটা এখন আগের চাইতে কিন্তু একটু কমতেছে। এখন এই কারণে আমরা বাংলায় 110 এটা খুব ভালো নম্বর। যদি কেউ 110 পায়, এটা ক্যাডারদের নম্বর, 110 থেকে প্লাস উঠাতে হবে, মিনিমাম 110 তাকে ক্যারি করতে হবে। আমি এখানে বলতেছি ইংরেজিতে 120 পেতে হবে এমন না, 120 থেকে 110 এর মধ্যে 100-100-র মধ্যে 120 থাকলে ভালো। জেনারেল নলেজে যেটা হয়, এটা অনেকে আমরা মনে করি যে প্রশ্ন নম্বর ওঠে না। আমি কিন্তু 35 বাংলাদেশ অ্যাফেয়ার্সে কিন্তু আমি 143 পেয়েছিলাম, 143 আউট অফ 200-এ। তাহলে অপরদিকে ইংলিশ ইন্টারন্যাশনাল পেয়েছিলাম 66। তাহলে এই দিনে যদি ধরি আমি 6-3-9, 6-4-10, 10-0 হাতে 1 209। তার মানে আবার বাংলাদেশ বিষয়াবলীতে কিন্তু আপনার 209 উঠানো গেছে। তাহলে 209 যদি হয় বাংলাদেশ ইন্টারন্যাশনালে, তাহলে 209 যদি হয়, তাহলে আপনার এখানে 3 দিয়ে ভাগ দিলে 318, 29, 3-9-27, 69 বা 70% প্রায় মার্কস। তাহলে 70% মার্কস কিন্তু এখানে তোলা সম্ভব, এবং অনেকেই তুলছেন, এখানে অনেকেই তুলছেন যে 75% মার্কস অনেকেই তুলতে পারছেন। সো বিষয় হলো যে জেনারেল নলেজে আপনার মিনিমাম এখানে টার্গেট হবে 160, মিনিমাম টার্গেট থাকতে হবে 160। এখন দেখেন আমি তো এখানে 209 পাইছি, কিন্তু আমি তো এখানে অঙ্কে পেয়েছি 11, অঙ্কে তো পেয়েছি 11। সো এইসব করলে তো হবে না। 35-এ যে আমি বলবো যে ভাই এত নাম্বার তাহলে আপনি কেন হন নাই কেন, বেসিক্যালি আমি অঙ্কে তো পেয়েছি 11, সায়েন্সে পাইছি মনে হয় 48 মনে হয়। তো বেসিক্যালি এখানে দেখেন আমার দুইটা মিলে নাম্বার হয়েছে 100, যেখানে 150 পাওয়ার কথা, মানে ওই যে মেন্টাল এবিলিটি যদি ধরি সেটা। এখন বিষয় হলো আপনি দেখেন কোনটার মধ্যে এর মধ্যে উইক জোন আর কোনটা থেকে স্ট্রেংথ, সেইটাকে আপনি আলাদা করবেন, তখন আপনার স্ট্র্যাটেজি ভিন্ন হবে। এখন দেখেন নাম্বার যদি ধরেন 110, 120, 230 আর হলো আপনার 230, 330, 380, 380 এই অঙ্ক কি করবে ভাই, 230, 380 আর হলো 440, 540 নম্বর। আপনি কিন্তু ক্যাডারদের নম্বরের মধ্যে আছেন। 540 পাওয়া মানে আপনি কিন্তু যদি 900 নম্বর, তো 9-6-9-54, 60% মার্কস, 60-65% মার্ক যারা পাবেন তারা কিন্তু সুপার বা রয়্যাল ক্যাডার পাবেন, সুপার ক্যাডার বা রয়্যাল ক্যাডার পাবেন। আসলে এডুকেশন ক্যাডার পেতে হলে আপনার কিন্তু এখানে 500 পাইলেও কিন্তু আপনি এডুকেশন ক্যাডার বা আপনার প্রফেশনাল ক্যাডার পাবেন। যদি আপনার ভাইবা মোটামুটি নাম্বার থাকে, তখন 500 পাইলে আপনার কিন্তু এখানে, আমার এবছর মনে হচ্ছে যে ভাইবার মার্কস মনে হয় 44 থেকে 100 করে কিনা সেটা হলো বিষয়। 44 থেকে 100 করার সম্ভাবনা আছে, না করলে আপনাদের সময় এটা 100 নম্বর হয়ে যাবে ভাইবা, কারণ এটা নিয়ে একটা ভালো ডিমান্ড আছে যে ভাইবা বেশি নম্বর রাখা যাবে না।
হয়তো 200 নম্বর রাখতেও পারে, সেটা সম্ভাবনা খুবই কম। আমি 200 নম্বরের পক্ষে সবসময় পক্ষে ছিলাম, আগেও ছিলাম, এবং শুরুতে আমি বিপক্ষে ছিলাম যখন আমি ক্যান্ডিডেট ছিলাম। পরে যখন আমি নিজে ভাইবা নিতাম এবং আমি যখন স্যারদের কথা শুনতাম, আমার সচিব স্যার, সাবেক সচিব আসতেন, সাবেক অতিরিক্ত সচিব স্যার আসতেন আমার মক ভাইবে, তখন স্যারদের সাথে কথা বলছে, তখন বলছে না ভাইবে একটা বিশাল ফ্যাক্ট। এবং আমি দেখছি তাদেরও আসলে অবজারভেশন, যে একজন প্রার্থী একই ইনস্টিটিউশন থেকে, একই ডিপার্টমেন্ট থেকে আসে, দুজনের অবজারভেশন হিউজ গ্যাপ। এবং তখন এই গ্যাপটার ক্ষেত্রে তখন তাদের আসলে যেটাকে বলে যে একটা বেঞ্চমার্ক রেডি করার জন্য তাদের আসলে বড় একটা গ্যাপ দরকার হয়। তো তখন 200 নম্বরের পক্ষে আমি, কিন্তু এর জন্য অনেকেই গালিগালাজ করে এবং অনেকেই আসলে, আমি নিজেও নিজেকে বকা দিই যে আগে তো আমি 200 নম্বর বিপক্ষে ছিলাম, এখন আমি 200 নম্বরের পক্ষে কেন? সেটা হলো যে এই অবজারভেশনের কারণে। তো যা হোক, এখানে 100 নম্বর হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, কারণ এটার একটা ব্যাপক ডিমান্ড আছে, 100 পক্ষে অনেক ভোট। সো সেই জন্য এখানে আপনার রিটেন মার্কসটা একটা ভালো একটা অবস্থানে নিয়ে যেতে হবে। সো 540 ইজ গুড এনাফ মার্কস, এটা ক্যারারদের নম্বর। এখন বিষয় হলো ভাই, আমরা কি আসলে জিকেতে যেটা হলো, আমি দুঃখিত আমার এখানে একটু ভুল হয়েছে আমার। জিকেতে হলো আমি 60% মার্কস ধরছি, দেখছেন অঙ্কে আমি কত কাছে, সুবহানাল্লাহ। 60% মার্কস মানে 180, 60% মার্কস মানে 180, 3×60 সেক্ষেত্রে এটা 560, সেক্ষেত্রে এখানে 560, আমি দুঃখিত 160 না, এটা হবে 180। এখন আমি 560, আপনি যদি এখানে 20 নম্বর কমও পান তাহলে 540, ইংলিশে যদি 20 নম্বর কমও পান 540। আপনি যদি এখানে এমন হতে পারে বাংলায় ভালো করলেন তাহলে কিন্তু নম্বর বাড়বে, এমন হতে পারে আপনি ম্যাথ এবং সায়েন্সের সুপার বস, সেটা ভালো হতে পারে। এখন বিষয় হলো ভাই, ম্যাথ এবং সায়েন্সে 150, আমি আর্টস ব্যাকগ্রাউন্ড, আমি কমার্স ব্যাকগ্রাউন্ড, ভাই এখন যে সময় আছে, খুব গুড এনাফ টাইম আছে আপনার এখানে ব্যাক করার, গুড এনাফ টাইম আছে। আমি বললাম ম্যাথ এবং সায়েন্সের স্টুডেন্ট না আপনি আর্টসের সায়েন্সের স্টুডেন্ট না, আপনি সায়েন্স পড়েন না, ম্যাথ দেখলে ভয় লাগে, সায়েন্স দেখলে ভয় লাগে, এখন এখান থেকে ব্যাক করার সুযোগ আছে। এবং আমি এই বোকামিটা আমি করছি, আমাকে যদিও আমার সাজেস্ট করছেন তিনি আমাকে একটু বোকার সাজেশন দিচ্ছেন, যে তিনি বলছেন যে তুমি আসলে ম্যাথ ফেল করলেও ক্যাডার হওয়া যায়। এই যে একটা কারণে আমি ম্যাথ করি নাই, এবং ওইটার কারণে মেন্টাল এবিলিটিতে একটা চাপ পড়ছে। দেখেন এই ম্যাথ করি নাই বলে আমার এখানে একটা চাপ পড়ছে, যে 60% আমি 160 লিখছি। সো একটা বিষয় হলো যে মানে ম্যাথ এবং সায়েন্সের গ্যাপটা হলো এমন যে ইংলিশের গ্যাপটা কিন্তু রাতারাতি পূরণ করা যায় না। ইংলিশ একটা জেনেটিক বিষয়, এটা সবার মধ্যে ঢুকে না, ইংলিশ রাতারাতি চেঞ্জ করা যায় না। কিন্তু ম্যাথ সায়েন্সে কিন্তু এখানে রাতারাতি না, একটু কষ্ট করলেই কিন্তু এখানে ব্যাক করা যায়। আমি যে ইউনুস আহমেদ ভুইয়া, উনি যদি ইউনুস শুনে থাকেন আপনাকে অনেক ধন্যবাদ। উনি আমার কাছে আসছেন 40তম বিশেষ বা 41তম অডিটর ক্যাডারে, উনি মানে 6th হয়েছিলেন। উনি আমার কাছে আসছেন কুমিল্লা ইউনিভার্সিটি ম্যানেজমেন্টের শিক্ষার্থী। উনি আমার বলছেন যে ভাই আপনার সাথে দেখা করবো। উনি আমার সাথে দেখা করতে আসছেন। তো ভালো একজন ক্যাডার আসছেন, উনি শুক্রবার ও শনিবার দিন আসছেন, ফার্মগেটে আসছেন, এবং ওনার সাথে তো ট্রেনিং ছিল পিএটিসিতে, ওখান থেকে তিনি আসছেন দেখা করার জন্য আমার সাথে। তো আমি অনেক কথা বলছি, অনেকক্ষণ প্রায় 2 ঘন্টার আলোচনা করছি। তিনি একটা ওই আলোচনার মধ্যে বলছে যে ভাই আমি বিজ্ঞান পরীক্ষা এত ভালো দিছি যে আমি একটা টার্গেটই ছিল যে বিজ্ঞানে আমি সুপার হব, এবং আমি ওই সময় 40 বা 41তম বিজ্ঞান পরীক্ষাটা খুব কঠিন হয়েছিল। এবং তিনি মার্কশিট পাওয়ার আমাকে দেখাচ্ছেন, আমার খুব সম্ভবত তিনি 86 দেখাইছেন মনে হয়, আমাকে ছবি তুলে তিনি পাঠাইছিলেন, এখন আমার খেয়াল নাই। ভালো একটা হ্যান্ডসাম মার্কস তিনি সায়েন্সে পেয়েছিলেন মার্কশিট তোলার পরে। তো বেসিক্যালি তিনি কিন্তু সায়েন্সের স্টুডেন্ট না, তিনি কিন্তু এখানে এই গ্যাপটা পূরণ করেছেন। এখন আপনার আসলে কাজটা কি, 130 দিনের মধ্যে আপনার কাজটার পরিকল্পনাটা কি হবে, সেটা হলো ফ্যাক্ট। এই পরিকল্পনা নিয়ে আমি একটু আপনাদের সাথে কথা বলি। সেটা হলো যে আমি সবাইকেই বলি, এবং আমার এই স্ট্র্যাটেজিটা খুবই কমন স্ট্র্যাটেজি, যারা আগেও এই গাইডলাইন ক্লাস করছেন তারা বলতে পারবেন। সেটা হলো ভাই, প্রথমত যেটা, সেটা হলো যে আপনার পুরো দুইটাকে আপনি করে ফেলবেন। একটা হলো স্ট্রেংথ, আপনার স্ট্রেংথ একটা আলাদা করবেন, উইক জোন এটা একটা আলাদা করবেন। এই স্ট্রেংথ এবং উইক জোনে এখানে দুইটা স্ট্র্যাটেজি ফলো করবেন। আপনি স্ট্রেংথের ঘরে লিখবেন যে আমার এই কয়টা স্ট্রেংথ, আমার এইটা স্ট্রেংথ। আপনার কোনোটাই স্ট্রেংথ না, তাহলে আপনি সেই ক্ষেত্রে আপনি কোনটা আগে শেষ করতে পারবেন সেটার দিকে তাকাবেন। একটা জিনিস হলো জেনারেল নলেজ, যেটা জিকে, এই জিকের জন্য আসলে খুব তাড়াহুড়ো করার বেশি দরকার নেই, এখানে বেসিক জিনিসগুলো পড়ে ফেলবেন।
আর পাশাপাশি এইটা কখনো স্ট্রেংথের মধ্যে রাখার আমার মনে হয় দরকার নাই। যে এখন আপনি পড়বেন, বেসিক্যালি আমি যেটার জন্য বলতেছি যে আপনি এখন পড়বেন আসলে কোন জায়গা থেকে পড়বেন, আপনি কোন বইটা ফলো করবেন বা কোনটা এখনই শুরু করবেন সেটা একটা ফ্যাক্ট হয়ে যাবে। কিন্তু এখানে আপনার অর্থনীতি সমীক্ষা আছে, আপনার কিন্তু এখানে কিছু বেসিক বই আছে, সেগুলোর একটা নিয়ে তারপরে হলো আপনি রিসেন্টগুলোকে অ্যাড করবেন, সেভাবে একটা ফ্রেমওয়ার্ক দাঁড় করাই তারপরে এখানে জিকেটা রেডি করতে পারেন। অর্থাৎ আপনি এখানে কোনটা শেষ করবেন, অর্থাৎ প্রথম যেটা শেষ করবেন সেটা আপনি এখানে লিখে রাখেন। শেষ করবেন যেটা সেটা অবশ্যই স্ট্রেংথ। আপনি যদি ম্যাথে ভালো হন ভাই, ম্যাথ আপনি সিলেবাসটা ধরেন, সিলেবাসটা দেখবেন, পাশাপাশি ম্যাথের পর আপনি দেখবেন এখানে গত 8টা রিটেনে কি কি প্রশ্ন আসছে। আপনি রিটেনের সাথে প্রশ্নের সাথে একটু প্রশ্ন এবং সিলেবাসের সাথে একটু খেলেন, খেলে আপনি কি করবেন সিলেবাসটা ধরে ধুমাইয়া ম্যাথটাকে আগে শেষ করবেন। এরপরে যেটা করবেন, আমি কিন্তু বুক লিস্টও দেবো আজকে, আপনারা একটু থাকেন, এরপর আমি বুক লিস্টে যাবো আস্তে আস্তে। তো এখানে প্রথমত যেটা করবেন, আপনি যেইটা স্ট্রেংথ সেটা আপনি শেষ করবেন এবং স্ট্রেংথের একটা লিস্ট করবেন, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, এইটা শেষ করবেন। এইটার জন্য আপনি যদি একটা সাবজেক্ট হয় 15 ডেজ, নেক্সট 15 ডেজ টু 30 ডেজের মতো এই সাবজেক্ট শেষ করবেন। নেক্সট 15 টু 30 ডেজের মধ্যে আপনি পরেরটা যাবেন। অর্থাৎ আপনার টার্গেট থাকবে যে আপনার ডিসেম্বরের 31 তারিখের মধ্যে আপনার স্ট্রেংথ জোনটা একেবারে গুছাই রাখবেন। আপনি যখন স্ট্রেংথ জোনে খারাপ করবেন তখন কিন্তু আপনি নিজেকে ক্ষমা করতে পারবেন না, এটা কখনোই পসিবল হবে না। আমি আমার ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের কথা বলি, আমি যে 89 আনসার করেছিলাম আমি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে, আমি মার্কসের কথা আগে বলছি, কিন্তু আনসার করছি কত জানেন? মাত্র 89। আমি 11 নম্বর আনসার করতে পারি নাই, 11 নম্বর আমি আনসার করতে পারি নাই। বিকজ আমাদের সময় যেটা হয়েছিল, প্রথমবারের মতো 2টা পরীক্ষা হয়, 33তম বিসিএস হয়েছিল ওটা, আর 35 নতুন সিলেবাসও কিন্তু এখন তো একদিন একটা হয়। 35-এ কিন্তু সকালে একেবারে প্রথম দিন ছিল ম্যাথ, প্রথম দিন সকালবেলা ম্যাথ ছিল এবং বিকালবেলা ইন্টারন্যাশনাল ছিল, প্রথম দিন একেবারে। তো আমার যেটা হয়েছিল যে ম্যাথ পরীক্ষা দিছি, ম্যাথ পরীক্ষা দিয়ে তো কিছু পারি না, ম্যাথ প্রচুর কঠিন ছিল, 11 পাইছিলাম আমি। এখন ওটার পরে নামাজ পড়ার গ্যাপ এবং খাবার গ্যাপ, আমার আম্মা করছে কি মানে আদর করে সে, আমি চিতই পিঠা খুব পছন্দ করি, বা ওই যে আপনার শ্বাস পিঠা দেখছেন পছন্দ করি, দুপুরবেলা ওই শ্বাস পিঠা নিয়ে গেছে এবং দুপুরবেলা কিন্তু চালের পিঠা খাওয়া কিন্তু পেট খারাপ হয়ে যায়, ওইটা নিয়ে গেছে। এবং আমার হাতে কিন্তু আমার ছিল মিনারেল ওয়াটার, যেটা মাম পানি যেটাকে আমি মিনারেল ওয়াটার, অথচ আমি কি করছি হাত মুখ ট্যাবের পানি খেয়ে ফেলছি, মানে ট্যাবের পানি ওখানে ওই গণভবন উচ্চ বিদ্যালয়, সরি গণভবন না, ওটা ছিল হলো আগারগাঁও বালক বা বালিকা উচ্চ বিদ্যালয়, আগারগাঁও পরীক্ষা ছিল। আমি ওটা করে একবারে ওই পানিটা খেয়ে ফেলছি। আমি পরীক্ষা দিতে গিয়ে আমার 2বার আমাকে ওয়াশরুমে যেতে হয়েছে এবং বলছি যে আমার পেট খুব খারাপ, এটা বলার পরে তারপরে যেতে পারছি। এবং আমি এই কারণে কিন্তু 11 নম্বর আশা করতে পারি না, এটা কিন্তু আমাকে খুব পোড়ায়, খুবই পোড়ায়। এবং আপনাকেও কিন্তু স্ট্রেংথ জন্য যদি আপনি না পারেন তাহলে কিন্তু পড়াবে। সেই জন্য স্ট্রেংথের একটা লিস্ট করবেন এবং এটা টার্গেট রাখবেন সবার আগে, এবং এইটাকে আপনি মনে রাখবেন যে এই বক্সটা আপনি শেষ করবেন। যদি আপনার না হয় তাহলে আপনি এখানে টার্গেট করবেন যে আমি এইটা আগে শেষ করবো, এটা আমি সহজে কাজ করতে পারবো। ধরেন আপনি মেন্টাল এবিলিটি ভালো আপনার মনে হয়, মেন্টাল এবিলিটি ধরেন না, ওইটি একটা বই ধরে আপনি শেষ করে ফেলেন, আপনার মনে হয় যে এটা আপনি মনে হবে যেন শেষ করলেই মনে হবে যেন আপনি কিছু একটা অ্যাবজর্ব করছেন, তখনই আপনার কাছে কিন্তু কনফিডেন্সটা খেলতে পারবেন, কনফিডেন্স নিয়ে খেলতে পারবেন। কিন্তু খবরদার ভাই, আপনি কখনো আর পিডি দেখবেন কিনা তার কিন্তু নিশ্চয়তা নাই। আপনি কিন্তু আগের পিডি তো ফেল করছেন, আগের রেজাল্টও অনেকে ফেল করছেন, আপনি এটাও মনে রাখেন আপনি কোনো না কোনো পিডিতে হয়তো ফেল করছেন, হয়তো আপনি ফেল করতেও পারেন। সো এটাকে আপনি লাস্ট ধরেন, লাস্ট চান্স ধরে কিন্তু আগান, দুমায়া পড়েন, দেখবেন এটা আপনার ব্যাপক রিফ্লেক্ট করবে আপনার 47 রিটেনে। হয়তো আপনি একবার খেলতেছেন, খেলে গিয়ে আপনার এখানে ফাইনালি আপনার হয় না, কিন্তু এক্সট্রা মিনিটে গোল হয়, পরের ইসে কিন্তু আপনি ব্যাপক একটা আপনি রিফ্লেকশন হবে, ব্যাপক রিফ্লেকশন হবে কিন্তু। এরকম আমি দেখেছি যে 37-এ সে খুব ভালো ক্যান্ডিডেট ছিল এবং ফেল করেছে, এবং এটা নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে যে আমি যখন কোচিংয়ে যে ও এত ভালো লিখে কিন্তু রিটেনে ফেল করে ফেলছে। শুনছিলাম যে তার একটা ফ্যামিলিগত একটা ট্র্যাজেডি ছিল, যে কারণে সে রিটেন পরীক্ষার সময় কনসেন্ট্রেট করতে পারে। সে কিন্তু ঠিকই 38-এ কিন্তু সে ব্যাক করেছে এবং সে জেনারেল ক্যারিয়ার নিয়ে কিন্তু ব্যাক করেছে। সো এটা কিন্তু হয়, হ্যাঁ। সো স্ট্রেংথ জোনটার পরে আপনার যে কাজটা হবে উইক জোনে এখানে আপনি উইক জোন যেটা, এখানে আপনি একটা বস সিলেক্ট করবেন। বস হতে পারে ভালো একটা বই, হতে পারে ভালো একটা গাইডলাইন, হতে পারে ভালো একজন বন্ধু। আমি কিন্তু ম্যাথ যখন পারতাম না, বিশেষ করে পিলিতে আমি রিটেন আসলে জোর দিই না, আমার এটা একটা খুব রং মেসেজ ছিল।
এবং আমি রিটেন পরীক্ষার সময় খুব পণ্ডিতি করতাম, প্রচুর ক্লাস নিতাম, মানে ক্লাস নিতে ভালো লাগতো, অথচ আমি বাস খাচ্ছি এটা আমি বুঝতে পারতাম না। বাস খাওয়াটা তো বুঝতে পারি না যে আসলে আমি বাস খেয়ে যাচ্ছি। ম্যাথ বিজ্ঞান আমি পড়তাম, ম্যাথ বিজ্ঞান সত্যি কথা ম্যাথ বিজ্ঞানই বেশি পড়তাম, আর ফেলও করতাম ওই দুইটাই। আর পড়তাম কি খুবই কম পড়তাম, একবার সেগ্রিগেটেড। এই সকালে পড়তাম 3 ঘন্টা, পরের দিন দেখা যাচ্ছে 12 ঘন্টা ক্লাস নিয়ে এসেছি, এরপর আবার 2 দিন পরে ধরতাম। এইটা কিন্তু করবেন না ভাই প্লিজ। আপনি যদি টিকে যান, এরকমের কোনো প্রফেশনে থাকেন, টেম্পোরারি প্রফেশনে থাকেন, একটু স্কিপ করে ফেলেন দ্রুত, এবং প্রয়োজনে লোন করেন, লোন করে পড়েন, প্রয়োজনে লোন করে পড়েন, প্রয়োজনে কিছু বিক্রি করে, শখের কিছু বিক্রি করে পড়াশোনা করেন। এটা কিন্তু খুব কাজে লাগবে ভাই, খুবই কাজে লাগবে। যার কাছে ছোট হইতে হন, যেই বন্ধুদের কাছে টাকা আছে ওকে বলেন যে আমাকে তুই এত টাকা দিবি, তোকে আমি চাকরি পরে দেবো, সে আমাকে না বলবে, আপনি তারপরও চাই দেখেন যে কে দিতে পারে। মামা বলেন, ভাই বলেন, তাদের কাছ থেকে আসলে নিয়ে আপনি এখানে কিন্তু একটা সেফ জোনে যান, এবং সেফ জোনে গিয়ে ধুমায়া পড়েন, ঠিক আছে। আর এখানে একটা বিষয় যে পরীক্ষা দেওয়ার একটা ব্যবস্থা থাকতে হবে, পরীক্ষা দিবেন, এবং যারা ভালো মূল্যায়ন করে সেখানে পরীক্ষা দিবেন। আর এখানে গাইডলাইনের উপর একটা থাকবে যে কিছু কিছু গাইডলাইন আপনি এখান থেকে নেবেন। এই জন্য বন্ধু বান্ধব যেটা, যে খুব চটপটে বন্ধু, যে বন্ধুটা সবচেয়ে ভালো পারে, যে বান্ধবীটা সবচেয়ে ভালো পারে, তার একটা সংস্পর্শে থাকার চেষ্টা করবেন, মানে তার সাথে অ্যাটাচমেন্ট বাড়ালে দেখবেন যে আপনি কিছু না কিছু এখান থেকে ক্যারি করতে পারবেন। সো আমি যে ম্যাথের কাজটা করতাম, পিডি ম্যাথ আমি পারতাম না, আমি করতাম কি বিগত প্রশ্ন বা যেটা করতাম, অঙ্কটা যেটা বুঝতে পারতাম ওটা আমি হ্যাঁ ঠিক আছে, আর যেটা বুঝতে পারতাম না ওই অঙ্কটা গোলদাগ দিয়ে রাখতাম। এবং আমার বন্ধু ছিল ফাওয়াদ মান্নান, ওর কাছ থেকে আমি যাইতাম যে তুই আমাকে একটু বুঝাই দে, এবং ও আমাকে ওইগুলো আবার একটা দিন আমি যেগুলো গোলদাগ দিয়ে রাখতাম, যেগুলো বুঝি নাই, ও আমাকে পরের বার বুঝাই দিত। তখন দেখতাম যে না আমার কিছু একটা কেড়ে হয়। সো যেটা বুঝবেন না সেটা একটা মানে মার্ক করে রাখেন, কার কাছ থেকে বোঝা যায় বা কার কাছ থেকে এই ব্যাপারে সাজেশন নেওয়া যায় সেটা রাখবেন। এবং একটা বিষয় আপনারা অনেক হয়তো মনে করেন যে উইকজন একটা বিষয় হলো যে আপনার কোচিং করা বা টিউশনের আন্ডারে থাকা বা অনলাইনে পড়া, এটা আসলে উচিত কি উচিত না। আসলে বেসিক্যালি আপনি যদি নিজের একটা থাকে, নিজের একটা যদি চেষ্টা থাকে, প্লাস হলো আপনি যদি কোনো বসের আন্ডারে থাকেন, তাহলে দেখবেন আপনার মার্কস কিন্তু বাড়বে। মার্কস কিন্তু যতটুকু হোক তার কিন্তু আপনার মার্কস বাড়ার একটা পসিবিলিটি আছে, একটু পসিবিলিটি এখানে কিন্তু থেকে থাকে। বেসিক্যালি ধরেন আপনি ম্যাথে ভালো, ম্যাথে আপনি মোটামুটি ভালো, আপনি দেখেন যে এখানে 50%-এর মধ্যে 30% মার্কস পান। আপনি এখানে ম্যাথের জন্য ধরেন আমাদের ম্যাথ রিজনের ম্যাথস রাহাত খান, যে আমার ছোট ভাই রাহাত খান, ওর রাহাত খানের কাছে আপনি গেলে হয়তো এখান থেকে আপনি কিছু মার্কস এখান থেকে ওর একটা সাজেশন নিয়ে আপনি এখান থেকে এটা ক্যারি করতে পারেন যে রাহাত ভাই ভালো পড়ায় ম্যাথ, তাহলে আমি এখানে দেখি যে আমি কিছুটা আগাতে পারি কিনা। ওরও কিন্তু একটা সাজেশন আছে, ওরও কিন্তু একটা এরিয়া আছে, সেখান থেকে আপনারটা যুক্ত হলে কিন্তু একটু কি হবে, সমৃদ্ধ হবে। সো এইটার জন্য আমার মনে হয় যদি সম্ভব হয়, আপনার যদি মানে মিনিমাম কোনো টাকা পয়সা থাকে, তাহলে এখানে তার কাছে আপনি পড়েন, অথবা কোচিংয়ে ভর্তি হন, অথবা কোচিংয়ে পরীক্ষা দেন। এর মাধ্যমে দেখুন ইম্প্রুভমেন্ট হবেই। আপনি যদি কোনো গাইডলাইনে যান, আপনার এই উইক জোনের ইম্প্রুভমেন্ট হতে বাধ্য হবে ইনশাল্লাহ। যেমন আমি 35তম রিটেনে কিন্তু আমি 11 পেয়েছিলাম, তো আমি 37তম রিটেনে কিন্তু যখন পরীক্ষা দিই তখন আমি ও পুলিশ ক্যাডার, এখন 36 পুলিশ, ইব্রাহিম আমার স্কুলের ছোট ভাই, আমি ওকে কিন্তু আমার কাছে আই না, আমি বলছি তুই আমার কয়েকদিন দেখা, ও আমাকে কিন্তু ম্যাথ দেখাইছে এবং বলছে ভাই এই গ্রাউন্ড থেকে করেন, এবং দেখলাম যে ওখান থেকে আমি 26 নাম্বার আনসার করতে পারলাম, 26 বা 25 আনসার করতে পারলাম। যে আমি দেখলাম যে আসলে কি, যেখানে আমি আগের রিটেনে আমি যেখানে 11 পেয়েছিলাম ওখানে আমি 26 পেয়েছি। আমার একটা মজার বিষয় হয়েছে 33তম ম্যাথে কিন্তু আমি 46 পেয়েছিলাম, 50-এ 46 পেয়েছিলাম, কারণ 33তম অঙ্কের তো পাটিগণিত এবং বিগত প্রশ্ন মুখস্থ আসতো। আমি মুখস্থ করে গেছি সব, বিগত মুখস্থ করে গেছি, দেখি ঐকিক নিয়ম আসছে, ক খ, ওই যে ক খ গ এই কাজটি করে, দেখি ওগুলো আসছে, সরল অঙ্ক আসছে, আমি তো ওখানে ফাটাই দিচ্ছি, ওখানে আমি 46 পেয়েছিলাম। আমি যে অঙ্ক পারি না একেবারে তা না, আমি কিন্তু ওই যে মুখস্থ করেছিলাম ওটা কিন্তু আমি ওখানে পারছিলাম, কিন্তু আমি কিন্তু শেষ পর্যন্ত 37-এ গিয়ে আমি কট খেয়েছিলাম। তা আমি এখানে বলছি যে আপনি এখানে কোনো ব্যাচ যদি হয়, ব্যাচে পড়েন, কোনো জায়গায় যদি এক্সাম দিতে হয় ভালো এক্সাম দিবেন। আপনার যদি মনে হয় যে কোনো জায়গায় আপনি কোনো বড় বসের কাছে টিউশন করবেন অথবা কারো সাজেশন নেবেন, সেটার উপরে আপনি একটা প্ল্যান করবেন যে আমি এইটার জন্য এই জায়গায় আমি এই বিষয়টা করব। তো এই হবে আপনার প্ল্যান। আপনি দেখেন বিশেষ করে আমি বাংলাদেশ ইন্টারন্যাশনাল পড়াই, বাংলাদেশ ইন্টারন্যাশনাল পড়াচ্ছি আমি 43তমতে জেনারেল ক্যাডার হয়েছে, সেখানে জেনারেল ক্যাডার মানে আমার যে প্রাইভেট ছিল সেখানে 102 জন জেনারেল ক্যাডার, 102 জন জেনারেল ক্যাডার, এবং 41st আছে 98। তো এখানে
জেনারেল ক্যাডার, অন্য ক্যাডারের কথা বলতেছি না। তো আমি পড়িয়েছি, এখানে দেখলাম যে যারা ক্যাডার হয়েছে তারা খুবই কৃতজ্ঞতা প্রকাশ করছেন এবং তারা মানে এতটুকু দেখেছে যে মানে আমি যেই স্টাইলটা দিয়েছি এবং স্টাইলে তারা ফলো করছেন, এবং এমনকি তাদের কিছু আমি পরীক্ষা নিয়েছি বা তাদের লেখা দেখছি এবং তাদের ওই স্টাইলে তাদের কিন্তু একটা বড় ধরনের প্রভাব ফেলছে। সাধারণ জ্ঞানে কিন্তু আপনি গদবাদা লিখলে কিন্তু নম্বর পাবেন না, সাধারণ জ্ঞানে আপনার কিন্তু কিছু আর্ট লাগবে, আর্ট না হলে এখানে কিন্তু নম্বর ওঠানো যায় না। ধরেন একটা আর্ট গুলো কি কি, ধরেন এখানে একটা বিষয় হলো যে নাম্বার এখানে অবজেক্টিভ স্টাইলে খুব দাম, অবজেক্টিভ স্টাইল লেখাটা খুবই এখানে পারফেক্ট হয়। যেমন ধরেন আসছে পরীক্ষায় যে জুলাই বিপ্লবের গুরুত্ব দেখুন, এখানে গুরুত্ব কেউ আছে যে গদবাদা লিখবে, কেউ নাম্বার পয়েন্ট আউট করে এখানে দেখবে যে 5 নম্বর, সে 10টা পয়েন্ট দেবে। এই 10টা পয়েন্ট দিলে তার কাছে মনে হবে কি, যিনি খাতা দেখবেন তিনি মনে হচ্ছে আসলে এটা কনক্রিট আনসার, তখন সে এখানে 5-এ 4 বসায় দিবে বা 10-এ 8 বসায় দিবে। তার মানে এখানে এই অবজেক্টিভ স্টাইল নাম্বারিংটা ফলো করাটা খুব ইম্পর্টেন্ট এবং অনেকেই নাম্বারিংটা ফলো করে না। এবং নাম্বার 2 যেটা হলো এখানে মানে কখন একটা ম্যাপ দিতে হবে, কখন একটা গ্রাফ দিতে হবে, কখন একটা ট্যাবও দিতে হবে এবং কখন একটা ধরেন আপনার একটা লোগো দিতে হবে, এটা কিন্তু আপনার স্ট্যান্ডার্ডটা বাড়াবে, প্রশ্নের আনসারের স্ট্যান্ডার্ড বাড়াবে। আপনি জাতিসংঘ থেকে প্রশ্নের উত্তর করবেন, সেখানে কিন্তু জাতিসংঘের প্রশ্নের মধ্যে যদি আপনার ছোট্ট করে যদি আপনি এতটুকু দেন, এই যে মাত্র 30 সেকেন্ড লাগবে, এই যে আপনার জাতিসংঘের পতাকা, সরি জাতিসংঘের যে আপনার জাতিসংঘের যে আপনার লোগো বা ফ্ল্যাগ, এই ইউএন ফ্ল্যাগ, এইটা যে আপনি দিলেন, এটা মাঝখানে থাকলো পেন্সিল দিয়ে আপনি জাস্ট হাত দিয়ে ঘুরাই দিলেন এবং এই জাতিসংঘ সম্পর্কে লিখতে গিয়ে এই গ্রাফটা দিলেন, এটা কিন্তু আপনার পুরো স্ট্যান্ডার্ডটা বাড়াই দেবে, লেখার স্ট্যান্ডার্ড বাড়াই দেবে। মানে সাউথ এশিয়ান অ্যাফেয়ার্স আপনার পরীক্ষায় আসবেই, আপনাকে দক্ষিণ এশিয়ার ম্যাপটা কিন্তু মাথায় রাখতেই হবে। ইসরায়েল প্যালেস্টাইন ইস্যু পরীক্ষা, ইসরায়েল প্যালেস্টাইনে যদি আপনি একটু ম্যাপটা এঁকে রাখেন, আপনার নাম্বারের এটা বেড়ে যাবে। এরপরে দেখেন এখানে কিছু উদ্ধৃতি লাগে এবং কিছু রিপোর্ট লাগে, এবং এই রিপোর্টের ক্ষেত্রে দেখবেন আপনার যা অর্থনৈতিক সমীক্ষার 19টা অধ্যায় আছে, এই 19টা অধ্যায় থেকে আপনি দেখবেন অনেক উদ্ধৃতি বা অনেক রিপোর্ট আছে। সেক্ষেত্রে 19টা অধ্যায়ের মধ্যে কমপক্ষে 6 থেকে 7টা অধ্যায় মাস্ট পড়তে হয়। যেমন প্রবাসী আয় বা রপ্তানি আয়, ওই অধ্যায়টার মধ্যে প্রবাসী আয় আছে। বিনিয়োগের একটা চ্যাপ্টার আছে যেখানে আপনার আছে, যেমন পরিবেশ দুর্যোগ আছে, দুর্যোগ ব্যবস্থাপনা, ওই সংক্রান্ত বেসিক ইনফরমেশনগুলো ওখানে আছে। সো ওগুলোর কিন্তু একটা কনক্রিট থাকলে কিন্তু এখানে আপনার নাম্বারটা বেড়ে যাবে। এরপরে যেটা হয় আপনি দেখবেন আমার এই গ্রুপই আছে যে রাইটিং স্ট্র্যাটেজি, আমার এই গ্রুপই দেখবেন বাংলাদেশ ইংলিশের লেখার একটা স্ট্র্যাটেজি এখানে আছে। ক্লাসটা খুবই চমৎকার এবং এই ক্লাসটা আপনি দেখবেন অনেকটা আপনাকে ইমপ্রুভ করাবে, আশা করি ওটা আপনি দেখবেন। সো বেসিক্যালি দেখেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল হিউজ সিলেবাস, এবং এই হিউজ সিলেবাসে আমি যেটা আপনাদের জন্য যেটা মাথায় রেখেছি আমি সেটা হলো যে আপনাদের এই নতুন ব্যাচে আমার যে মানে আমি এখানে বুক লিস্টে যাচ্ছি একটু পরেই, 2250 টাকা যে আমার ফি, আমি এই ফিটা আপনাদের জন্য, যেহেতু আমি একটা বোনাস পাচ্ছি, একেবারে বোনাস, এই নতুন ব্যাচ এটা আমার জন্য বোনাসই, এটা আমার হওয়ার কথা ছিল না। সো আমি ওল্ড ব্যাচে একটা কোর্স প্ল্যান দিয়েছি যে আমরা উইকলি কি পড়বো, সেই ওল্ড ব্যাচে সেখানে আপনাদেরকে অ্যাড করে দেব। ওল্ড ব্যাচের ক্লাস ওল্ড ব্যাচে চলবে শনি সোম বুধে, আর রবি মঙ্গল বৃহস্পতিতে আপনাদের এখানে নিউ ব্যাচের সাথে ক্লাস হবে। নিউ অর্থাৎ যেগুলো পিছনের সেগুলো এখান থেকে আবার আমি আগাবো নিউ ব্যাচে, অর্থাৎ আপনাদের 6 ডেজ ক্লাস থাকবে, উইকলি 6 ডেজ ক্লাস থাকবে, যেখানে শনি সোম বুধ থাকবে ওল্ড ব্যাচের সাথে, ওখানে ওই গ্রুপে অ্যাড হয়ে যাবেন, সেখানে ওইটা ফলো করবো আমরা উইকলি। আবার এখান থেকে আবার হলো আপনার এই নতুন ব্যাচে আমরা নিউ ব্যাচে যাবো। তো 2250 টাকা ফি এটা ওল্ড ব্যাচে ছিল, আপনাদের জন্য এটা 400 টাকা ডিসকাউন্ট থাকবে অনলি 4 ডেজ, ফর 4 ডেজ, অর্থাৎ 1850 টাকা থাকবে ফি। এই 1850 টাকা আপনাদের ফি থাকবে আগামী 4 দিন, অর্থাৎ বৃহস্পতি শুক্র শনি এবং রবিবার আপনাদের ক্লাস থাকবে হলো রাত 10টায় 9:59 পর্যন্ত। এই 4 দিন 1850 টাকা ওই নম্বরে পাঠায়, ওখানে ফেসবুক আইডি নাম আর 46 রিটেন নিউ ব্যাচ লিখে SMS করলেই হবে। আপনাদের জন্য একটা অফার, এবং আমার এখানে যে বিষয়টা থাকবে সেটা আমি পরের ক্লাসে আমি এখানে আপনাদেরকে বলবো। স্ট্র্যাটেজিটা হলো যে আমরা রবি মঙ্গল বৃহস্পতিতে একেবারে প্রথম থেকে যাব, আর শনি সোম বুধে আমরা ওল্ড ব্যাচের যেই একেবারে মার্চ মাস এবং 28 ফেব্রুয়ারি পর্যন্ত একটা কোর্স প্ল্যান দেওয়া আছে, ওটা আমরা উইকলি কি পড়বো সেই কোর্স প্ল্যানটা আমরা ফলো করবো। আপনাদের একটা নিউ কোর্স প্ল্যান থাকবে।
তো বেসিক্যালি উইক জোনে আপনি ওখানে টাইম দিবেন। এখন আপনার বিষয় হলো যে আপনি কোন বুক লিস্টে আপনার টেবিলে কি কি থাকবে সেটা একটা মানে সিনোপসিস দেখা। যে ধরেন বাংলা এখানে আপনার সাহিত্য থাকে আর হলো ব্যাকরণ থাকে, এবং এই ব্যাকরণের জন্য দুইটা বিষয়, একটা হলো যে নতুন গ্রামার বই আছে, নতুন গ্রামার যে বাংলা গ্রামার বই 9-10 এবং ইন্টারমিডিয়েট জন্য 9-10 এবং এইচএসসির জন্য একটা বই আছে, যে বইটা মানে টেক্সট বুকটার পাশাপাশি যে হায়াত মাহমুদের বইটা ভাষা ও শিক্ষা, এই বইটা আপনি রাখতে পারেন। এই দুইটা দেখে অবশ্যই কিন্তু সিলেবাস তো দেখতেই হবে, এবং গত 8টা রিটেনের প্রশ্ন দেখে তারপর আপনার এখানে কোর্সটা তৈরি করতে হবে। সাহিত্যের জন্য যে বইটা শিকড় বইটা রিটেনের জন্য খুব ভালো। শিকড় যে বইটা, শিকড় এবং অগ্রদূত রিটেন এটাও নতুন করছে, এই দুইটার মধ্যে একটা ফলো করবেন। তো সাহিত্য এবং ব্যাকরণের মধ্যে এখানে একটা বিষয় অবশ্যই কিন্তু প্রিভিয়াস কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রিভিয়াস কোশ্চেন একেবারে রিটেন যেগুলো হয়েছে 8টা নতুন সিলেবাসের এবং আগের সিলেবাসের যে প্রশ্ন সেগুলো কিন্তু দেখবেন। এখানে প্রিভিয়াস কোশ্চেন পড়ার পরে এই দুইটাকে ফলো করবেন। এখানে প্রিভিয়াস কোশ্চেনের ব্যাপক রিফ্লেকশন এই বাংলা কোশ্চেনে থাকবে। নাম্বার 2 যেটা ইংলিশের জন্য আপনার এখানে কম্প্রিহেনশন প্র্যাকটিস থাকে, কম্প্রিহেনশন এই প্র্যাকটিসটা, এবং এখানে যে বিষয়টা হলো এসে রাইটিং। গতবার কিন্তু খুব মানে মিউজিক্যাল কোশ্চেন আসছে, যে এসে প্রশ্ন আসছে কিন্তু দুইটা, একটা প্রশ্ন আসে নাই। এসে প্রশ্ন আসছে কিন্তু দুইটা এসে আসছে, 25-25 50, 25 + 25 50 আসছে। এখানে কোনো অল্টারনেটিভও ছিল না। সো এখানে ইংলিশের একেবারে পুরো বেস লাগবে, যে কম্প্রিহেনশনের জন্য কম্প্রিহেনশন যেটা ফলো করে যে বইটা সেটা দেখবেন। এবং আমি এখানে বাজারে যে কিছু গাইড আছে যেগুলো একেবারে প্রকাশনের গাইড, এই গাইডগুলো কিন্তু রিটেনগুলো কিন্তু ভালো না। আমাদের মানে এক্সিস্টিং যে প্রকাশনী, আপনি নাম বলবো না, যেগুলো যুগ ধরে চলে আসছে, আসলে এখন পার্সোনাল রাইটিংগুলো কিন্তু খুব বেশি এখানে প্রভাবিত হয়, বেশি প্রভাব ফেলে। এবং দেখবেন আমি যে বিশেষ করে আমি বাংলাদেশ ইতিহাসের কথা বলতে পারি, যে মোটা বই 800 পৃষ্ঠা, এই 800 পৃষ্ঠার মধ্যে আমাকে দিতে পারেন, আমি আপনাকে 600 পৃষ্ঠা কেটে দিতে পারবো, যেগুলো কোনো দরকার নেই। এবং ইন্টারন্যাশনাল থিওরিসের মধ্যে বাংলাদেশ ঢুকাই দেয়। আর মানে অবাক করা বিষয়, যে যেখানে কনসেপচুয়াল বিষয় সেখানে কিন্তু তারা এই বাংলাদেশ ঢুকাই দেয়। সো এইরকমের টাইম ওয়েস্ট করেন না প্লিজ। তো এখানে কম্প্রিহেনশনের একটা বই দিয়েছে, কি লেখা আছে কি জানেন? লেখা আছে ইকোনমিক্যাল ক্রাইসিস। আমি উল্টাই দেখি যে এখানে ইকোনমিক্যাল মানে মিতবে, এরা ইকোনমিক হবে, ইকোনমিক ক্রাইসিস, এটাকে লেখা ইকোনমিক্যাল ক্রাইসিস। আমি কিন্তু নামের মধ্যে ভুল, এবং এগুলো খুব স্ট্যান্ডার্ড মনে হয় না। সো এখানে কম্প্রিহেনশনের জন্য কি করা যায়, কেউ যদি বস থাকে তাদেরকে তো জিজ্ঞেস করবেন। বিশেষ করে ইংলিশ রিটেনের জন্য আপনার শরীফ ভাই ইউএসএ আছেন, উনি অদিতি কোচিংয়ে পড়াতেন, এখনো পড়ান, অনলাইনে পড়ান। তো শরীফ ভাইয়ের কেউ নক দিতে পারেন যে আমি আসলে ইংলিশের জন্য কি পড়তে পারি। এখানে কোনো বসের আশ্রয় নেবেন, এখানে আমার সাথে অন্য কোনো বস যারা মানে প্রেজেন্ট সিচুয়েশনে পড়াচ্ছেন তারা এখানে ভালো করতে পারবেন। তবে একটা বিষয়, ইংলিশের জন্য রাইটিং স্কিলটা বাড়ানোর জন্য, এই স্কিল বাড়ানোর জন্য যেটা খুব কাজে লাগে সেটা হলো যে পত্রিকার নিউজ, এই নিউজটা খুবই কাজে লাগে। যেমন আজকের পত্রিকা যেটা দেখলাম, যে আজকের পত্রিকার যে হেডলাইন, সেখানে আছে যে মারা গেছেন, যে আলিফ যে মারা গেছেন, সাইফুল ইসলাম আলিফ, একজন আইনজীবী, ওনাকে নিয়ে লিখছেন যে অ্যামিড লিখে তারপর লিখছেন মানে আলিফ কিল, এরকম একটা লিখছেন হেডলাইন। আমি আজকে ডিলিস্টে যেটা হেডলাইনটা দেখেছি, এখন নাই, গাড়িতেই আছে। বেসিক্যালি হলো পত্রিকা নিউজের একটা রিফ্লেকশন থাকে। কি পত্রিকা নিউজ যদি কেউ দেখে লেখে, এবং প্রত্যেকটা দিনের পত্রিকার একটা মোস্ট হাইলাইটেড নিউজ থাকে, এবং ওই নিউজটাই দেখে 2-3 বার লিখতে হয়। এই 2-3 বার যদি কেউ লেখে এবং অর্থ করে পড়ে, এবং এটা যদি সে নেক্সট 90 ডেজ এটা যদি নিয়মিত করে থাকে, তাহলে দেখা যায় যে তার 90 দিনের সমসাময়িক ইস্যুগুলো তার মাথায় চলে আসে, এবং ওই বিষয়ক বাক্যগুলো তার জানা হয়, ওই বিষয়ক তার ভোকাবগুলো জানা হয়। তার মানে এখানে পত্রিকা দেখে লেখা এটা কিন্তু খুব কাজে লাগে। আপনি এটা লিখে দেখতে পারেন, যে মানে
পত্রিকা কিনে অথবা অনলাইন থেকে দেখে সবচেয়ে মোস্ট যে টপিকটা নিউজটা সেটা। এখানে এডিটোরিয়াল একটা ফ্যাক্ট। এডিটোরিয়াল অনেকে বলে যে এডিটোরিয়াল লিখতে পারলে ভালো, এডিটোরিয়াল পড়তে পারলে ভালো। এডিটোরিয়াল হলো এমন কিছু নিজের ভাষায় লেখা যেটা আসলে ক্যাচ করা অনেক সময় যায় না। সো নিউজটা কিন্তু সার্বজনীন, সেক্ষেত্রে ওখান থেকে শেখা যায় অনেক। যে আমার বন্ধু, ও কিন্তু মরিশাসের ফার্স্ট সেক্রেটারি ছিল, এখন খুব সম্ভবত আবার ব্যাক করছেন। ও কিন্তু আমাকে বলছে যে ভাই আমি যে কি পরিমাণ, ও 31 ও ক্যাডার, 31 অ্যাডমিন ক্যাডার, 32 ও যখন রিটেন দেয়, বা 32 স্পেশাল বিসিএস ছিল, কোটাধারী প্লাস হলো ওর কোটা ছিল, কিন্তু ও মেধাই 41তম হয়েছিল, ওর কোটা টাচ করতে হয় নাই প্রশাসনে। তো ও কি করছে যে ও বলছে যে 32 আমি যে উজু করতেছি, তো পাশে উজুতে কয় আমার ইংলিশ খুব ভালো লিখছি, যে আমি ওই যে নিউজগুলা এত নিউজ পড়ছি যে নিউজগুলো খুবই, এবং দেখে দেখে লিখছি, এটা আমার খুব কাজে লাগছে, এবং ইংলিশ আমার খুব সুপার হয়েছে। সো এটা কিন্তু শেখা যায়, এবং যারা এই কাজটা করছে অনেকেই জানিয়েছেন যে ভাই এটা খুব ভালো স্ট্র্যাটেজি। তো এইটা দেখে শেখেন। আর এখানে কোনো বস আছে তাকে নক দিয়ে দেখতে পারেন। বাংলা, ইংলিশ, ম্যাথস আমি তো এখানে ম্যাথসে উইক, তারপর আমাকে যেটা সাজেশন দিয়েছিল আমি দেখলাম যে কাজে লাগছে, যেটা হলো সিলেবাসটা ধরে জেনারেল এবং হায়ার ম্যাথ, জেনারেল প্লাস হলো হায়ার ম্যাথ, এই দুইটা থেকে 9 10 এই দুইটা থেকে দেখা, এবং প্রত্যেকটারই সেট আপনি জেনারেল ম্যাথ থেকে করবেন, আবার হায়ার ম্যাথ থেকে করবেন। আর কয়েকটা টপিক যে বিন্যাস সমাবেশ আছে ওগুলো এইচএসসি থেকে ফলো করা, ওটা আপনি জানেন। আর এখানে ওই যে ম্যাথের জন্য ককটেল বইটা, এটা ফলো করতে পারেন, এটা ভালো বই আশা ভাই। নাম্বার 4 সায়েন্সের জন্য যেটা দেখছি আমি, যে 60 মার্কস যেটা হয়, 60 মার্কস যে বিজ্ঞানটা হয়, ওই বিজ্ঞানের 60 আর হলো ওখানে যে 40 মধ্যে 15 প্লাস হলো 25 যেটা হয় মানে আপনার ইয়ার জন্য, আইসিটির জন্য। আর এখানে 15 মার্ক যেটা হয় ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স। এই ইলেকট্রনিক্সের জন্য, এটার জন্য আপনার এইচএসসি বই ফলো করতে হবে। আর এইটার জন্য একেবারে 9 10 এনাফ। 9 10 যেটা জেনারেল সায়েন্স, এটা একেবারে এনাফ। সত্যি এটা এনাফ, কারণ এটা যদি কেউ ভালো করে পড়ে তাহলে এখান থেকে কিন্তু সে মানে উত্তর করতে পারবে। আমাদের যেটা হয়েছিল যে আমি নিজে কনফিডেন্সে, যে নায়েব ভাই আছে, নায়েব ভাই সায়েন্সের যে ক্লাসটা নিতেন, এবং তিনি নোটগুলো করতেন পুরো 9 10 এই বইটাকে ফলো করে, এবং এখান থেকে আসলে খুব ভালো একটা সাপোর্ট পাওয়া যায়। তো বেসিক্যালি এইটা সায়েন্স আওয়ার বইটা খুব ভালো, যতটুকু শুনছি আমি, যারা ক্যান্ডিডেট আছেন তারা বলছেন সায়েন্স আওয়ার বইটা এখানে ফলো করা যায়। এরপরে আমরা আসি যে জিকে জেনারেলের জন্য আপনি কি দেখবেন। নাম্বার 1 যেটা, এখানে দেখবেন অনেক বেসিক বই আছে, যে বেসিক বইগুলো আসলে ওটা পরীক্ষার জন্য অ্যাপ্রোপ্রিয়েট না। আপনাদের কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করো, আমি একটু পরে দেখবো, দেখতেছি। বেসিকের জন্য মানে জেনারেলের জন্য বেসিক ভিউ, আমি বেসিক ভিউ আগে লিখে ফেলছিলাম, সরি, যে বেসিক ভিউ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এবং বাংলাদেশ অ্যাফেয়ার্স, আমাদের দুইটারই কাজ চলতেছে। এবার আসলে মনে হয় মানে অপেক্ষার বাদ ভাঙবে, বা আমাদের ইয়ারটার ভাঙবে, যেটা হলো বাংলাদেশ প্রত্যেকবারই বলে আসবে, কিন্তু কোনোবারই শেষ পর্যন্ত আসে না, কিন্তু এইবার আমার মনে হয় আসবে। এবার সমানতারে কাজ চলতেছে, আশা করতেছি যে যেহেতু বাংলাদেশ ইন্টারন্যাশনাল যদি সম্ভব হয়, একটা তো আমি ডিসেম্বরের 14 তারিখের মধ্যে ইনশাল্লাহ একটা দিব, এবং আরেকটা ওই সাপ্লিমেন্ট সহ হয়তো আরেকটা 14 দিনের পর, অর্থাৎ আশা করি জানুয়ারি ফার্স্ট উইকের মধ্যে ইনশাল্লাহ আমার টার্গেট এর মধ্যে 2টা বই নিয়ে আসা। তো বেসিক খুব বড় থাকে না, এটা সম্পূর্ণ কনসাইজ থাকে, এবং সিলেবাস এবং পরীক্ষাকে টার্গেট করে এখানে করা হয়। সো এখানে পড়তে সময় লাগবে ইনশাল্লাহ। যেমন ইন্টারন্যাশনালের আপনার কোনো বই, যেটা আমার এই বইটা হলো 45 এর মনে হয়, এই বইটা ছিল হলো 280 পেজ, কিন্তু 280 পেজের মধ্যে এত কনসাইজ আলোচনা এটা অন্য কোনো মানে বইতে নাই, কিন্তু কোনো বই দেখবেন 800 পৃষ্ঠা নিচে নেয়। সো এটা খুব কনসাইজ আলোচনা। বেসিক ভিউ এটা যখন আসবে তখন দেখলেন, কিন্তু আসলে এর আগে অনেক কিছু পড়ার আছে। এর মধ্যে পত্রিকা পড়াটা খুব ইম্পর্টেন্ট। আমার এই আপনারা যে রিটেন ব্যাচে, সেখানে আমি পত্রিকার যে নিউজগুলো প্রত্যেক দিনই এটা আমি শেয়ার করব, প্রত্যেকদিনই এটা শেয়ার করা হবে ইনশাল্লাহ। এবং ইম্পর্টেন্ট নিউজগুলো, ইম্পর্টেন্ট এডিটোরিয়াল ওগুলো থাকবে, ওগুলো একবার চোখ বুলাবেন, যেটা ইম্পর্টেন্ট সেটা ট্রিপল স্টার দিয়ে পোস্ট করা হয়। সেটা দেখবেন পত্রিকার
সম্পাদকীয় এখানে ফ্যাক্ট খুবই খুবই গুরুত্বপূর্ণ, জাস্ট একবার পড়ে গেলেই হবে। নিউজগুলো মাথায় রাখা যে কোথায় কি হচ্ছে, আর হলো যে সম্পাদকীয়গুলো, ইম্পর্টেন্ট সম্পাদকীয়গুলো একটু দেখা। তো এখানে সম্পাদকীয় ফ্যাক্ট, পত্রিকার বিকল্প এখানে বাংলাদেশ ইন্টারন্যাশনালের বিকল্প নাই বললেই চলে, কারণ এখন আপনি মুক্তিযুদ্ধ পড়তে যাবেন, মুক্তিযুদ্ধ চেঞ্জ হবে। মুক্তিযুদ্ধ আগে সেই বঙ্গবন্ধু বা মানে আওয়ামী লীগ বা ইয়ার ওগুলো কিন্তু এখন আর লাগবে না, ওগুলো কিন্তু এখন আসলে প্রাসঙ্গিক না। এখন প্রাসঙ্গিক হবে যে রণক্ষেত্র কিভাবে ছিল, মানে রণক্ষেত্র না মানে রণাঙ্গন, আমি সরি রণাঙ্গন, তারপরে যুদ্ধের যে সেক্টর, তারপরে হলো যুদ্ধের সময় যে জিয়াউর রহমানের ভূমিকা বা সেক্টর কমান্ডারদের ভূমিকা, ওগুলোর এখানে গুরুত্বটা বেশি থাকবে। এরপরে দেখেন আপনার সংবিধানে কিন্তু অনেক চেঞ্জ হবে, এবং এখানে 15th অ্যামেন্ডমেন্ট যেটা সবসময় গুরুত্বপূর্ণ ছিল গত কয়েকটা বিসিএসে, এবার 15th অ্যামেন্ডমেন্ট গুরুত্ব নাই, এখন কিন্তু 5th অ্যামেন্ডমেন্টের গুরুত্ব থাকবে। এখন কিন্তু গুরুত্ব থাকবে হলো আপনার 4th সংশোধনী এবং 15তম সংশোধনীর সমালোচনা, আর ওই সময় আসতো গুরুত্ব, আর এখন 5ম সংশোধনীর গুরুত্ব আসবে। এখন যেটা হলো যে সংবিধান সংস্কার নাকি পুনর্গঠন কোনটা দরকার, এই ব্যাপারে লজিক দেয়া। এখন দরকার হবে যে সংবিধান সংস্কার হলে আপনি কোন বিষয়গুলোকে অবশ্যই সংস্কার চাইবেন, সেই সংস্কারের প্রস্তাবগুলো চাইবে আপনার কাছে, যে সংস্কার প্রস্তাব দেন। আপনার এই বর্তমান সংবিধানে কি কি অসঙ্গতি আছে, অসঙ্গতিগুলো লেখুন। 72-এর সংবিধানের ত্রুটিসমূহ লেখুন। এখনকার প্রশ্ন হবে এভাবে। সো এখনকার কিন্তু ওই রকমের না যে একটা সংবিধানের পুরো 153টা অনুচ্ছেদ দুবাই মুখস্থ করে যাবেন, সেটা কিন্তু না। এখানে আপনার জাস্ট ত্রুটি আছে এমন অনুচ্ছেদগুলোকে বের করতে হবে, বিতর্ক আছে সেগুলো নিয়ে আলোচনা করতে হবে। সো এখানে সংবিধানে কিন্তু এখন এটা কিন্তু চেঞ্জ, এবং এটাও কিন্তু কিসের, এটাও কিন্তু আপনার এই বর্তমান সমসাময়িক ইস্যু এডিটোরিয়াল থেকে আপনি পাবেন। এরপরে দেখেন সমীক্ষা লাগে, অর্থনীতি সমীক্ষা 2024 লাগবে। আপনাদের পরীক্ষা যেহেতু এপ্রিলে হয়ে যাবে, 24-এ সমীক্ষা দিয়ে চলবে। যদি পরীক্ষা জুলাইতে যায় তাহলে খবর আছে ভাই, তাহলে কিন্তু 25-এ সমীক্ষা তথ্য দিতে হবে। এখন বিষয় হলো যে সমীক্ষা ভাই করছে তো আওয়ামী লীগ সরকার, তাহলে সমীক্ষা আসবে কেন? আসলে সমীক্ষার কোনো ডেটা না, এখানে ডেটার চাইতে বেশি হলো যে অধ্যায় ভিত্তিক। 19টা অধ্যায়ের মধ্যে কি কি লাগবে, আমাদের ওল্ড ব্যাচে অর্থনীতি সমীক্ষার একটা ক্লাস আছে, যে সমীক্ষার কোন কোন ব্যাচ, একটা ক্লাসে আমরা বলছি এই পৃষ্ঠাগুলো গুরুত্বপূর্ণ, একটা ক্লাস আছে খুব সম্ভবত 35-50 মিনিটের, সেখানে আপনি একটা দেখতে পারবেন যে কি কি, ওখানে কিন্তু একটা টিক মার্ক দেওয়া আছে যে এটা গুরুত্বপূর্ণ, এটা দেখতে পারেন একবার শুরু থেকে শেষ পর্যন্ত, ওই অধ্যায়গুলোকে ফোকাস করা। এরপরে যেটা লাগবে সেটা হলো আপনার যে ইন্টারন্যাশনালের জন্য যে ভাই আপনার বই তো আসতে দেরি হবে, তাহলে কি হবে? আমার ব্যাচে যেটা হবে সেখানে আমি ক্লাস শেষে আমি পিডিএফ তো ক্লাসে দিব, আর যদি কারো কাছে 45-এর এই বইটা থেকে থাকে, আন্তর্জাতিক বিষয়গুলির এই বইটা, তাহলে সেটা আপনি কারেক্ট করতে পারেন। কিন্তু এইটাই নতুন রূপে ইনশাল্লাহ আসবে আশা করি ডিসেম্বরের 2nd উইকে। আপনি এই কয়েকদিনের মধ্যে আপনার রেজিস্ট্রিং জোনটাকে নিয়ে আগান ডিসেম্বর 31 তারিখের মধ্যে, আর আমিও আমার এটা নিয়ে আগাই, তাহলে খুব বেশি ভালো হবে মনে হয়। এখন বিষয় হলো যে আরো কিছু বিষয় লাগবে, যেমন ভূগোল দ্বিতীয় পত্র বইটা এসএসসি, এই বইটা টেবিলে রাখবেন, এবং এখান থেকে কিছু ম্যাপ, কিছু টপিকের কিছু দেখবেন, নদ নদীর একটা ম্যাপ আছে, দেখবেন আপনি খনিজ সম্পদের একটা ম্যাপ আছে, দেখবেন আপনি ওখানে যে জনমিতিক লভ্যাংশ, সেখানে জনসংখ্যার একটা ম্যাপ আছে, ভূপ্রকৃতির একটা ম্যাপ আছে, বন সম্পদের একটা ম্যাপ আছে। ওইগুলো একটু মানে জাস্ট চোখ বুলিয়ে এবং ওই ম্যাপগুলোর উপর টিক মার্ক দেয়া, এবং বাংলাদেশের ম্যাপটা আপনার ডিগ্রি ধরে আঁকতে হবে, ডিগ্রি ধরে ম্যাপটা আঁকতে হবে। আমি খুব সম্ভবত ম্যাপের একটা ক্লাস আপনাদের 46 গ্রুপে বাংলাদেশ বিষয়গুলির একটা ম্যাপের ক্লাস আমি এখানে ওল্ড ব্যাচে আছে, যদি না থাকে আমি খুব শীঘ্রই এই ম্যাপের ক্লাসটা দেবো। আমার একটা ম্যাপের ক্লাস আছে যেটা আপনি ডিগ্রি ধরে আঁকবেন, এবং এটা ম্যাপটা লাগবেই, বাংলাদেশ ম্যাপটা লাগবেই। বিশেষ করে বাংলাদেশ বিষয়গুলি 16টা অধ্যায়ের মধ্যে প্রথম অধ্যায় লাগবে, দ্বিতীয় অধ্যায় লাগে, তারপরে হলো আপনার তৃতীয় অধ্যায় মাঝে মাঝে লাগে, উপজাতীয় অধ্যায়, তারপরে হলো আপনার পঞ্চম অধ্যায় লাগে, এরপরে হলো আপনার নবম অধ্যায় যেটা বাংলাদেশের পররাষ্ট্রনীতি, ওখানে বাংলাদেশের ম্যাপ দিয়ে তারপর পার্শ্ববর্তী দেশের যখন বাইরেটা নির্দেশন আসে তখন লাগে। অর্থাৎ বাংলাদেশের ম্যাপ কিন্তু বেশ কয়েকটা জায়গায় কিন্তু দেখাইতে হয়। বাংলাদেশ ম্যাপটা আমরা এরকমের 10-12টা ম্যাপের কিন্তু একটা তালিকা দেবো, যে এই ম্যাপগুলো আঁকার একটা ঘোষণা দেবো, এই ম্যাপগুলো আঁকতে হবে। এইচএসসি ভূগোল দ্বিতীয় এবং অর্থনীতি দ্বিতীয়, এটা এইচএসসি। এখানে কয়েকটা অধ্যায় লাগে, খুব বেশি না। এখানে মানব সম্পদ অধ্যায়টা লাগে, অনেক সময় অর্থনীতি অধ্যায়টা লাগে। এটা টেবিলে রাখতে পারলে ভালো হবে। এরপর হলো আপনাদের মানে
কিছু বই আছে, আপনি যে কোনো একটা প্রকাশনী যদি নেন কনসেপচুয়ালের জন্য, ইম্পিরিক্যালের জন্য নেওয়ার দরকার নাই, বা নিতে পারেন। মানে একটা বই দেখতে পারেন, যদি দেখেন প্রকাশনীগুলোর মধ্যে যে বইগুলো আছে সেখান থেকে আপনার প্রকাশনীর বইয়ের মধ্যে আপনি এসিউরেন্স বইটাও রাখতে পারেন। প্রকাশনীর যে বইগুলো আছে তার মধ্যে এসিউরেন্সটা একটু আপডেট এসিউরেন্স। আর যেগুলো আছে ওগুলো আসলে মানে বললাম না, এসিউরেন্সটা আপনি যদি কোনো প্রকাশনী বই রাখেন তাহলে এসিউরেন্সটা রাখতে পারেন। আর যদি বেসিক ভিউ বের হয়ে যায়, আল্লাহর রহমতে এটা দরকার হবে না। একটা বিষয়, বাংলাদেশ বিষয়গুলির জন্য এটা ওই শিকড় বইটা, বাংলাদেশ বিষয়গুলির শিকড় বইটা, এটা মোটামুটি ভালো। এটা শিকড় অথবা ইউনিক এই দুইটা বইয়ের মধ্যে যে কোনো একটা বই রাখলেই হবে। আর বাকিটা বেসিক ভিউ রিটেন যখন বের হবে ইন্টারনেট বাংলাদেশ, তাহলে তো ভালো হবে। আর এই দুইটার মধ্যে যে কোনো একটা আপনি বাংলাদেশ বিষয়গুলি রাখতে পারেন, ঠিক আছে। আর ইন্টারন্যাশনাল রাখলে আপনি সেটা হলো এসিউরেন্সের কথা বলছি। তো এই হলো বিষয়। আপনাদের কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, আমি আপনাদের কোশ্চেনের উত্তর দিই। তো বেসিক্যালি ভাই পড়তে হবে, এবং একটা বিষয়, যদি কোচিং যদি আপনার টাইম কিল না করে, জ্যাম লাগতেছে সেটা যদি না হয়, তারপরে যদি হয় যে আপনার কোচিংয়ে আপনার অপ্রয়োজনীয় সময় নষ্ট হচ্ছে বা দূরে, এরকমের যদি না হয় তাহলে কোচিং করতে পারেন। যে কোনো একটা কোচিং করলে খারাপ হবে না, কোচিং করতে পারেন এবং পরীক্ষা দিতে পারেন। পরীক্ষাটা খুব ফ্যাক্ট, এখানে যত বেশি পরীক্ষা দিবেন তত ভালো। কারণ এখানে কিন্তু আপনাকে 21 ঘন্টা লিখতে হবে, 5 দিনে 21 ঘন্টা। এবং এখানে আপনি জানেন সায়েন্সেই কিন্তু 64টা প্রশ্ন লেখা লাগে। সায়েন্সে আমি একটা বিসিএস এর কোশ্চেন দেখলাম, 64টা প্রশ্ন লিখতে হয়। মানে ওই 1 নং প্রশ্ন উত্তরে ক খ গ এরকম হাবিজাবি থাকে, ওইটা মিলে যখন 64টা প্রশ্ন লিখতে হয়, তখন আপনি কি করবেন? এটা তো নং লিখতেই শেষ। আপনি দেখবেন যে ওখানে মানে যারা ফেল করে রিটেনে, হলো তারা 100% আনসার করতে পারে না। এবং 100% আনসার করতে পারে না সেটা লিখতে পারে না। আপনাকে কিন্তু বাংলাদেশ বিষয়াবলী আপনাকে কিন্তু মানে 240 মিনিটের মধ্যে আপনাকে কিন্তু 200 নম্বর লিখতে হবে। এবং এখানে মোস্ট অফ দ্য আমি যেমন 40টা প্রশ্ন লেখা লাগছে, আমার 35তমতে 5 নম্বর করেছিল। কিন্তু কখনো কখনো এটা 3টা করে এখন 30টা কোশ্চেন লেখা থাকে। 30টা কোশ্চেন 2টা 5 নম্বরে থাকে, একটা 10 নম্বরে থাকে, এরকমের হয়ে থাকে। কিন্তু গতবার কিন্তু আসছে 20 নম্বরের কোশ্চেন। আমরা আগেই জানতাম যে 45তমতে, যাকেই আমরা একটা অনুমান করেছিলাম। আমি কিন্তু ক্লাসে বলছিলাম, যারা 45 সময় ক্লাস করছেন, যে প্রশ্ন মানে খাতা তাড়াতাড়ি দেখার জন্য তারা প্রশ্ন কমায় নিয়ে আসবে, নাম্বার বাড়াবে। এবং তারা কিন্তু 10টা কোশ্চেন 20 করে রাখছে, 10টা কোশ্চেন 20 করে 200 নম্বর রেখেছে। সো বেসিক্যালি আপনি যখন 4 ঘন্টা লিখবেন, এরকমের দেখবেন একদিন 4 ঘন্টা, পরের দিন আবার 4 ঘন্টা, তখন আপনার কিন্তু মানে এরকম করতে করতেই ধান শেষ হয়ে যাবে। সো এই জন্য প্র্যাকটিস থাকাটা খুব জরুরি। পত্রিকা দেখে দেখে লেখা মানে কি লিখতে হবে? অর্থাৎ পত্রিকা দেখে দেখে আপনার মোস্ট হাইলাইটেড নিউজটা লিখতে হবে। আজকে ধরেন মোস্ট হাইলাইটেড নিউজটা কি, সেই নিউজটা লিখবেন। অর্থাৎ আজকে যদি কোনো নিউজ থাকে যেটা খুব ইম্পর্ট্যান্ট নিউজ, আপনি দেখবেন আপনার পরীক্ষার জন্য কোনো ইম্পর্ট্যান্ট, সেটা দেখে দেখে মানে ওই টপিকটা, মানে সমসাময়িক টপিকটা হতে পারে, এটা ট্রাম্পস পলিসি হতে পারে, এটা বাংলাদেশের যে মানে রিলিজিয়ন যে একটা কনফ্লিক্ট সেটা হতে পারে এমন যে রাশিয়া ইউক্রেন ওয়ার, হতে পারে এমন একটা বিষয় যেটা হলো ইন্ডিয়া বাংলাদেশ রিলেশন, যেটা একটা টপ নিউজ, ওই নিউজটা দেখে দেখে লেখেন। এরকমের 2টা নিউজ লিখতে পারে তো ভালো। একটা নিউজ দেখে দেখে লিখলে আপনাকে 90 দিনে কিন্তু 90টা টপিক কিন্তু লেখা হবে, এবং সেটা আপনার জন্য কিন্তু ব্যাপক একটা দিবে। পড়ার ক্ষেত্রে আপনার মধ্যে কোন মেথড বেশি কাজে দেয়? 2-3টা সাবজেক্ট ভাগ করে পড়া, নাকি একটা করে সাবজেক্ট ধরে ধরে শেষ করা? একটা সাবজেক্ট শেষ করা ভালো, স্ট্রিং জোনটা শেষ করা। আর সবার আগে যেটা, আগামী 5 দিন সময় দিবেন শুধু সিলেবাস আর হলো বিগত কোশ্চেন দেখে। প্রত্যেকটা সাবজেক্টের বিগত দেখবেন এবং সামনে লিখবেন যে এই বিষয়গুলোকে বেশি ফোকাস করতে হবে। নিজে বস হবেন এখানে। 40 একসাথে পড়বো কিভাবে সেটা বলেন ভাই। 40-এর আপনারা দেখেন ভাইবা কবে হয়, এখন আপাতত পত্রিকা পড়ে ফেলুন, যেটা রিটেনের কাজে লাগবে। আর ডেট দেখে তারপরে প্রিপারেশন নেবেন, ওকে। আর আমাদের আগামীকালকে 10টায় ক্লাস, আগামী রিটেন ক্লাস আগামীকালকে 10টায় 10 PM ক্লাস আগামীকালকে 10টায়। রবি মঙ্গল বৃহস্পতির আমাদের ব্যাচ শুরু হবে কিন্তু রবিবার ব্যাচ শুরু হবে,
ইনশাল্লাহ। আর যারা আগে ভর্তি হবেন তারা ওল্ড ব্যাচের ক্লাস আগে থেকে দেখতে পারবেন, আর যারা পরে ভর্তি হবেন তারা কিন্তু ওই সিমultaneously আগামী রবিবার থেকে দেখতে পারবেন। আপনাদের ক্লাস থাকবে রবিবার হলো রাত 10টায়, রবিবার রাত 10টায় আপনাদের ক্লাস, রবি মঙ্গল বৃহস্পতি রাত 10টায়, আর শনি সোম বুধ রাত 10:30টায়। শনি সোম বুধ রাত 10:30টায় হলো ওল্ড ব্যাচের ক্লাস। একই সাথে 2টা ব্যাচের ক্লাস হবে। আপনাদের অফার হলো 1850 টাকা, এবং এটা একটা বিগ অফার, এবং এটা আগামী 4 দিনের জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ। আর জিকে নিয়ে আমি আবার একটা মানে সেশনে আমি পুরো আলোচনা করব, আর পরীক্ষার স্ট্র্যাটেজি যেটা রাইটিং স্ট্র্যাটেজি, সেই ক্লাসটা আমি এখানে আবার শেয়ার করে দেব। ঠিক আছে, কোনো কোশ্চেন লিখিত ডাইজেস্ট কি পড়তে হবে? নো, দরকার নাই, কোনো দরকার নাই ভাই। রিটেনের পাশাপাশি সামনের পিডির জন্য কিছু সময় দেওয়া কি উচিত হবে? না, এটা ধরেন এটাই বেস্ট। রিটেন পিডি পরীক্ষা মে মাসের আগে হবে না ইনশাল্লাহ। আর যে বেস আছে ওটা দিয়ে আপনার এই রিটেন পড়তেছেন না, এই বেস দিয়ে আপনি 47 কাভার করতে পারবেন ইনশাল্লাহ। বেশি ইন্টারন্যাশনাল 44 দেওয়া কি 40 দিয়ে কি চলবে? 44ও চলবে, 44ও পড়তে পারেন, কারণ বেসিক তো আর যেগুলো চেঞ্জ হবে কিন্তু আমি নতুন করেই দেবো। 44, 45, 43, 41 যেটা পান বেসিক ভিউ সেটা দিয়ে শুরু করেন, যে বড় ভাইদের কাছে কিন্তু আছে, ওটা দিয়ে শুরু করেন। আর নতুন তো খুব শীঘ্রই আসবে ইনশাল্লাহ। কি পত্রিকা পড়বো? পত্রিকার জন্য আসলে বণিক বার্তা এবং প্রথম আলো, বণিক বার্তা প্রথম আলো, এই দুইটা ভালো, বণিক বার্তা এবং প্রথম আলো, আর যেটা ভালো লাগে। আর ভাইবা বোর্ডে আসলে ভাইবা বোর্ডে পত্রিকা জিজ্ঞেস করলে আপনি যে কোনো পত্রিকায় বলতে পারেন। আগে যেটা অ্যালার্জি ছিল, যেখানে হেড অফ গভর্নমেন্ট থেকে বলা হয়তো যে এই পত্রিকা পড়া যাবে না, আর এটা এখন আপনার পড়ার এখানে কোনো সেই রকমের ব্যারিয়ার থাকবে না ভাই। নতুন সরকার আসলে কি 4 বার বিসিএস দেওয়ার নিয়ম চেঞ্জ হতে পারে? সেটা নতুন সরকার আসলে বলা যাবে। লিখিত ডাইজেস্ট কি পড়তে হবে? আমি মনে করি না। 47 প্লাস 46 রিটার্ন গ্যাপ কেমন থাকবে? 1 মাস 1-1.5 মাস থাকবে। 47 প্রিলি মে মাসের আগে কোনো পসিবিলিটি নাই ইনশাল্লাহ। এতদিন প্রিলি বাতিল হয় কিনা এই টেনশনে পড়া হয় নাই। এখন তো মনে হচ্ছে 44 ভাইবার 46 কাছাকাছি সময় হবে, বোতে ভাইবা দিব, যেহেতু এখন দুইটা একসাথে কিভাবে ব্যালেন্স করবো। না, কোনো ব্যাপার না, রিটার্ন পড়েন, ভাইবার আগে 1 সপ্তাহ আগে প্রিপারেশন নেবেন ইনশাল্লাহ। ঠিক আছে, আর ভাইবা ব্যাসে ভর্তি হয়ে যান। আমারটা হলো 4টাই মান ভাই। আমি বললাম ভাই আপনাদের জন্য আমি একটা গিফট আনলাম আমাদের। ঠিক আছে, আমি নিজে পরিশ্রম করি, পড়াই, সারাক্ষণ ভাবি। আমি চিন্তা করি যে কে এত ভাবে যে এইটা পড়বো। যেন আজকে আমি ওল্ড ব্যাচের জন্য 3টা কোশ্চেন রেডি করছি, আপডেট করছি 3টা কোশ্চেন। তা আমি বলি এটা কে করে? আমি এবার যখন করি কিন্তু ধুমায়া করি। ঠিক আছে, এখন যারা শুরু করবে তারা এত ক্লাস কিভাবে শেষ করবে? এত ক্লাস শেষ করবে কেন? আপনি তো সারাদিন তো অন্য পড়া পড়বেন, আপনি খালি ক্লাস করেন। আমি বললাম বাংলাদেশ ইন্টারন্যাশনাল 9 ক্লাস করেন, আপনি দেখবেন সুপার ডুপার, কলম থামবে না ইনশাল্লাহ। খুব ভালো পরীক্ষা দিয়ে আসতে পারবেন, চ্যালেঞ্জ ইনশাল্লাহ। আমি চ্যালেঞ্জ দিলাম, কারণ এটা হয়েছে 41, 43, 44, 45 এই 4টা রিটেন ব্যাচ ছিল। তারা আমার অনলাইন ক্লাস করছে, তারা বলছে কলম থামে না। এবং 41টার মধ্যে যারা ক্যাডার হয়েছেন তারা তো পুরো সংবর্ধনা অনুষ্ঠানে 15 জন বক্তব্য রাখলে 13 জন নাইমের কথা বলছেন। সেটা মানে ভিডিও আছে, আপনারা দেখছেন। এগুলো তো কোনো ইনফ্লুয়েন্স করে না, তারা অটোমেটিক একটা কোচিং এর সম্বর্ধনা গিয়ে তারা বলছেন। সো যারা ক্যাডার হয়েছে তারা জিজ্ঞেস করে যে নাইমের কাছে ক্লাস করছি বা বাংলাদেশের হিসেবে পড়লে আমাদের উপকার হবে কিনা। আমি চ্যালেঞ্জ হবে ইনশাল্লাহ। ওকে, ইংরেজি পত্রিকা ডেইলি স্টার কোনো ইয়া নাই, অথবা ঢাকা ট্রিবিউন। এই ব্যাচে কি নতুন করে ক্লাস শুরু হবে নাকি রেকর্ড? আপনি একই সাথে 2টা আগাতে পারবেন। আপনি একই সাথে ওল্ড ব্যাচেরটা আগাতে পারবেন, ওখানেও আগের ক্লাসও আছে, সেগুলো দেখতে পারবেন। কিন্তু আমি আগের ক্লাসে লাইভ নেব, সেটা রবি মঙ্গল বৃহস্পতিবার। আর ওল্ড ব্যাচে যে এখন যে প্ল্যানটা, আমি প্ল্যানটা গ্রুপে শেয়ার করব, ওই প্ল্যানটাও চলবে। এবং রিটার্ন মানে 41 নিউ ব্যাচেরও কিন্তু প্ল্যান চলবে। 2টারই প্ল্যান একসাথে চলবে, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ, তাড়াতাড়ি শেষ করা যাবে। মানসিক দক্ষতার জন্য কোন বই পড়বো? মানসিক দক্ষতার জন্য আমাদের সময় যারা পড়তেন তারা দেখতাম যে আসলে ওরাকল রিটেনটা পড়তেন, ওরাকল রিটেন, ওইটা মানসিক দক্ষতার জন্য পড়তেন। এখন কোনো ভালো বই আছে কিনা আমার জানা নেই, তবে দেখেন আপডেট কোনো বই আছে কিনা। ককটেলের কি মানসিক দক্ষতার বই আছে? তাহলে ওটা ফলো করতে পারেন, 2টা ফলো করেন। মানসিক দক্ষতার একটা বড় সমস্যা কি, এখানে 50 নম্বর, এখানে অনেক আছে প্র্যাকটিস করেন না। একটু প্র্যাকটিস করলে কিন্তু অনেক নম্বর পাওয়া যায়। এখানে প্র্যাকটিস করে নম্বর পাওয়া যায়, এবং এটা কিন্তু একটা ট্র্যাপ, এমন একটা ফাঁদ যে প্রচুর নেগেটিভ মার্কিং আসে এখানে। কারণ এটা প্র্যাকটিস না থাকার কারণে এটা হয়। আমি কিন্তু ইয়াতে 33তমতে হয়তো আমি ক্যাডারও পেয়ে যেতে পারতাম। আমি 33তমতে ম্যাথে পেয়েছিলাম 46, 527 পেয়েছিলাম আমি টোটাল। ওখানে
আমাদের সময় তো ক্যাডার মানে কোটাই ছিল 56%, একটা কি যে গজব ছিল আল্লাহ। তো যাক, ওখানে 46 পেয়েছিলাম ম্যাথে, কিন্তু আমি মেন্টাল এবিলিটিতে আমি পেয়েছিলাম মাত্র 31, মাত্র 31। এবং ওটা যদি আমি একটু প্র্যাকটিস করে নিই, টোটালি না, পণ্ডিতই, ওরে ভাই কি পণ্ডিত। আর প্রথমবার তারা রিটেন দেয়, ওদের মতো পণ্ডিত ভাই নাই। প্রথমবার যে কি বিপজ্জনক একটা বিষয়, প্রচুর পণ্ডিতেরা, অনেকে আছে যে খুব বেশি ভালো করে ফেলে, অনেকে খুব বাস খেয়ে ফেলে, এবং সাধারণত সেকেন্ড রিটেনে গিয়ে অনেকে বেশি ভালো করে থাকে, ফার্স্ট রিটেনে অনেকে বাস খায়। আমি তো দেখছি ফার্স্ট রিটেনে এসে ফ্যামিলি প্ল্যানিং ক্যাডার, সেকেন্ড রিটেনে সে কিন্তু পুলিশ ক্যাডার, ফার্স্ট রিটেনে সে এডুকেশন ক্যাডার, সেকেন্ড রিটেনে সে অ্যাডমিন ক্যাডার। এবং আমি এমন দেখছি যে ফার্স্ট রিটেনে সে অ্যাডমিন পেয়েছে, পরের বিসিএস সে কিন্তু 38-এ, সে কিন্তু 40-তে সে পুলিশে পঞ্চম হয়ে গেছে, নুরুল নবী পঞ্চম হয়ে গেছে পুলিশে। সো এরকমই কিন্তু হয়। সো প্রথম বিসিএস কিন্তু একটু পণ্ডিতি বেশি থাকে। পণ্ডিতি না করে আপনি কোনো ভালো গাইডলাইন নেন, আপনার লেভেলের গাইডলাইন নিয়েন, যে আপনি যেই লেভেলের স্টুডেন্ট সেই লেভেলের আপনি গাইডলাইন নিয়েন। এমন না যে বিসিএস ফার্স্ট হয়েছে তার গাইডলাইন নিয়েন, কারণ আপনি তো ফার্স্ট হওয়ার জন্য সবাই পরীক্ষা দিবেন না, কারণ চাকরি পড়া ফ্যাক্ট। আচ্ছা আসি এরপরে, কোন কোচিংয়ে পরীক্ষা দেওয়া ভালো? উত্তরণ একজন কমেন্ট করছেন, হ্যাঁ খারাপ না। যারা ক্যাডার তাদের কাছে জিজ্ঞেস করবেন যে কে ভালো বেশি খাতা ভালোভাবে দেখেন, ভালো মূল্যায়ন করেন। খাতা ভালো মূল্যায়ন করার একটা ফ্যাক্ট। ওকে, এনি কোশ্চেন সো ফার? আচ্ছা আচ্ছা, রিটেন ব্যাচের ফি কত? 2250 টাকা থেকে 400 টাকা স্যার, 1850 টাকা 4 দিনের জন্য, পরে আবার 2250 টাকা হয়ে যাবে। রিটেন ফেব্রুয়ারিতে হবার পসিবিলিটি আছে? না, ইনশাল্লাহ নাই, ইনশাল্লাহ নাই, নাই ভাই, ইনশাল্লাহ নাই। ওটা থাকলে তারা বলতো, এবং সেটা আসলেই নাই, কারণ 45 রেজাল্ট দেওয়া লাগবে না, আর 44-এর আবার ভাইবা নেওয়া লাগবে না। সো পরীক্ষা নিলেই তো আর হবে না, ঠিক আছে? ওকে, অনলাইন বেসড কোন কোচিং ভালো? তত উত্তরণ ভালো, নিঃসন্দেহে উত্তরণ ভালো মনে হয়। মেন্টাল এবিলিটির বই কোনটা বললেন ভাই? আমি বইয়ের নাম বলি নাই। ককটেল যেটা বলছিলাম, এই যে ম্যাথের, ওদের কি কোনো মেন্টাল এবিলিটির বই আছে কিনা সেটা দেখেন। ওকে, আর কোনো কোশ্চেন? আপনার অনলাইন কোচিংয়ের খাতা মূল্যায়নের সিস্টেমটা কেমন? আমার অনলাইন কোচিংয়ের খাতার মূল্যায়ন আমি নিজেই করি, বিশেষ করে আমি তো জিকে পড়াই, বাংলাদেশের ইন্টারন্যাশনাল, ওটা আমি নিজেই করি, এবং মূল্যায়ন করা থাকে, ওখানে মূল্যায়ন লেখা থাকে যে কীভাবে কী হয়, আর কোনটা কি লিখতে হবে সেটাও লেখা থাকে। বেসিক্যালি হলো যে পরীক্ষাগুলো আসলে অনেকে সিরিয়াস থাকে না, এটা একটা সমস্যা। যেমন দেখা যায় যে আমার রিটেন ক্লাসে ভর্তি হয় যারা, তাদের দেখা যায় যে 15 to 20% পরীক্ষা দেয়, বাকিটা পরীক্ষা দেয় না। এটা সব কোচিংই মনে হয় এই সমস্যাটা। আমি আরও কয়েকটা কোচিং খোঁজ করেছি যে আসলে কোচিংয়ে যা ভর্তি হয় তার সাথে খুব কম পরীক্ষা দেয়, এই একটা সমস্যা থাকে। কারণ আপনার এখানে দেখবেন যে 21,000, আপনি দেখবেন 3,000 আছে যে ওরা পরীক্ষার রুটিনই জানে না, আজকে যে রেজাল্ট দিচ্ছে এইটাই মনে হয় 2,000 জানে না। একটা মজার বিষয় বলি, কিছু গল্প করি দাঁড়া, একটা মজার বিষয় বলি। 36 বিসিএস আমি ক্লাস নিয়েছি কুমিল্লা শাখায়, তখন আমি বললাম যে 36-এ মনে হয় কম টিকেছিল, মানে 12-14,000 টিকেছিল। তা আমি বলতেছি যে ভাই আপনাদের কিন্তু কম্পিটিশনটা খুব কম হবে। কেন ভাই? আমি বলছি যে অনেকেই আছেন যে তারা জানেই না যে আজকে কোনো হবে, মানে তারা জানেই না যে পরীক্ষার ডেট হয়ে গেছে 7 দিন আগে। এখন বলছে ভাই এটা কি বলেন? আমি সাথে সাথে ক্লাসে একজনের ফোন দিছি, নামও বলি সাইমন, ও এখন ওরাকলে ইংলিশ পড়ে। সাইমন, ও ঢাকা ইউনিভার্সিটি লয়ার স্টুডেন্ট। আমি সাইমনকে ফোন দিচ্ছি, সাইমন ভালো আছো? হ্যাঁ ভাই ভালো আছো ভাই। আমি কি পরীক্ষার রুটিন এসে তোকে জানো? না ভাই জানি না। এখন ইনস্ট্যান্ট ও বলছে যে আমি জানি না। সো এই রকমের অনেক আছে। আপনার এখানে 21,000-এর মধ্যে আপনারা দেখবেন যে এখানে সিরিয়াস প্রার্থী খুবই কম, অর্ধেকও না, 10,000-ও না। 10,000 বাকি 10,000 আছে কোনো সিরিয়াসনেসই নেই। কেউ চাকরি করে, অনেকে চাকরি করে, এখন পড়ার সময় আছে, কারণ বাচ্চা কাচ্চা হয়ে গেছে, বাচ্চা কাচ্চা পালতেছে, সেই চিন্তায় আছে। আবার অনেকে এর মধ্যে দেখা যাবে যে 21,000-এর মধ্যে দেখবেন যে 2-3,000 বিদেশি চলে গেছে, হয়তো কিছু আছে বিদেশি চলে গেছে জিআরই দিয়ে। কারণ বিসিএসটা আসলে সুপার ট্যালেন্টের জন্য না। সুপার ট্যালেন্ট যারা, তারা জিআরই দিয়ে বিদেশ চলে যায়, তারা বাংলাদেশ ব্যাংকে রেডি হয়ে যায়, তারা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হয়ে যায়, বিভিন্ন মাল্টিনেশনাল কোম্পানিতে রিসার্চার হয়ে যায়।
তারা সুপার ট্যালেন্টটা কিন্তু আসলে বিসিএস না, এখানে বেসিক্যালি অ্যাভারেজ এবং একটু অ্যাভারেজ আপ এইরকমের কিছু শিক্ষার্থী এখানে বিসিএস ক্যাডার বা তারা সিভিল সার্ভিসে আসে, এবং খুব মোস্ট ব্রিলিয়ান্ট তারা কিন্তু এখানে আসে না। আমার ডিপার্টমেন্টে যে ফার্স্ট হয়েছে ও পিলি 2বার দিচ্ছে, 2বার ফেল করছে, কিন্তু আমার ডিপার্টমেন্টে যদি 53rd বা 54th হয়েছে ও ফার্স্ট বিসিএস অ্যাডমিন হয়েছে। সো বেসিক্যালি এখানে ওরকমের কিন্তু খেলাটা না, বেসিক্যালি কনসিস্টেন্সি থাকতে হবে, এবং এখন এই সময়ের স্ট্র্যাটেজিটা খুব গুরুত্বপূর্ণ। প্রচুর লিখতে হবে, লেখার আর্ট বের করতে হবে, প্রচুর ম্যাপ লাগবে, প্রচুর গ্রাফ লাগবে রিটেনের মধ্যে, মানে রিটেনের মধ্যে একটা সিস্টেমে লিখতে হবে, যে লেখার আর্ট বাড়াতে হবে। এবং আমি রাইটিং স্ট্র্যাটেজি যে ক্লাসটা আছে, পারলে ওই ক্লাসটা আপনারা দেখবেন, গ্রুপে পরে সার্চ দিলেই আপনারা ওই ক্লাসটা পাবেন। ওটা শুরুতে করাটাই ভালো, ওই ক্লাসটা শুরুতে করলে ভালো, যে অনেক সময় এটা বেশ রিফ্লেকশন করবে খাতার মধ্যে। কারণ একই লেখা আমি খাতা দেখি যে একজন পায় 40-এর মধ্যে 21, একজন পায় 28। দেখলাম যে গ্যাপটা কেন হয়, কারণ একই লেখা আমি তো পড়াইছি, এবং আমার পিডিএফই দিয়েছে, ওই পিডিএফই শেয়ার করছে, ওইটাই পরীক্ষা দিচ্ছে, কিন্তু আলটিমেটলি দেখা যায় একটা গ্যাপ থেকে যায়, হ্যাঁ, লেখার আর্টের মধ্যে থেকে যায়। তো কোথায় যাইছিলাম আমি, আরে আল্লাহ। তো বেসিক্যালি যেটা হলো যে যেটা মনে করবেন আসলে অত কঠিন না, কিন্তু আসলেই ক্যাডার হওয়া কিন্তু খুব একটা কঠিন না। এই 4 মাস যিনি লেগে থাকবেন তিনিই কিন্তু আসলে ক্যাডারটা হয়ে যাবেন। আমার রিটেন ব্যাচে ভর্তির প্রসিডিউর বলছি 01700068680, এই নাম্বারে আপনার 1850 টাকা পাঠায়া আপনার এফবিআইডি নাম লিখবেন, আর 46 রিটেন নিউ ব্যাচ এটা লিখে SMS করবেন। আমি আপনাকে লিঙ্ক পাঠাবো, এরপর আমি লিঙ্ক দেখে, মানে ওই নাম দেখে আমি অ্যাড করে নেব, অথবা টাকা পাঠাই স্ক্রিনশটটা দিয়ে আমাকে আমার মেসেঞ্জারে এই MD নাইম হোসেন আইডিতে আপনি নক করবেন, তাইলেই হবে। 44 ভাইবা ব্যাংক ভাইবা 46 এখানে একসাথে। একজন বেসরকারি ব্যাংক চাকরিচ্যুত প্রার্থী কিভাবে হ্যান্ডেল করতে পারে একটু বলুন প্লিজ। ওই ব্যাংকের কথা বলেন না ভাই, ওটা কোনো চাকরি না ভাই, এটা ক্লারিক্যাল জব। ব্যাংকের চাকরিটা হলো ক্লারিক্যাল জব, কিছু না করার চাইতে ব্যাংকের চাকরি করা ভালো। মেনুলের বইগুলো কেমন পড়তে পারেন, ভালো, খারাপ না। পুরাতন ভর্তি ছিল তাদের ক্ষেত্রে নতুন ক্লাসগুলো কি হবে? প্রথমে মিস করছেন, এগুলো আমাকে ইনবক্সে জানাবেন, তখন সলিউশন দেবো না। এক্সাম কবে হতে পারে ভাই? শেষে ইনশাল্লাহ। আর ও আচ্ছা, আপনাদের এক্সাম ওল্ড ব্যাচ, ওখানে কিন্তু আপনাদের ওই রিভিশন দেওয়া আছে, কিন্তু রিভিশন শিডিউল দেওয়া আছে, আপনি একটু খেয়াল করে দেখেন, রিভিশন শিডিউল দেওয়া আছে ওই আপনাদের যে শিডিউল, মানে রুটিনের মধ্যেই কিন্তু শেষে বক্সে দেওয়া আছে। এই যে কবে হতে পারে বলছিলাম, এপ্রিল আগে হবে না। এখন কি নিউ করে বই বের করবে প্রকাশনীগুলা? আমি জানি না, কিন্তু আমি বের করবো ইনশাল্লাহ। নতুন ব্যাচ অথবা পুরোনো ব্যাচ দুইটা নিয়েই বলেন প্লিজ। দুইটাই হবে। পুরাতন ব্যাচে আপনাদের রুটিন দেওয়া আছে, পুরাতন ব্যাচে রুটিন অনুসারে ক্লাস হবে। আমি আপনার 47তম পিলি ব্যাচে ভর্তি হয়েছি, এখন কি 46তম রিটেনে মাইগ্রেশন অপশন আছে, ইনবক্সে জানাবেন। বিকাশের রকেট, এখানে বিকাশ, রকেট, নগদ তিনটাই সেম। নগদ রকেটে এখন আর এক্সট্রা নাম্বার লাগে না, ক্লাসে 2 দিলেও হবে, না দিলেও হবে। ওকে। 46 বাথরুমের জন্য যে মামলা করা হয়েছে, এখানে মামলাটা হলো বলছে যে 7 দিনের মধ্যে জবাব দিতে। হ্যাঁ, একটা প্রসিডিউর শুরু হয়ে গেলে তখন সরকার পক্ষের আইনজীবী সে ওটা ডিফেন্ড করবে। ওটা নিয়ে আপনার চিন্তা নেই, ওটা পিএসসির চিন্তা। ওল্ড স্টুডেন্টদের জন্য কিছু ডিসকাউন্ট আছে কি? ওল্ড স্টুডেন্ট মানে কি আমার আগের ব্যাচে ছিলেন তাই না ভাই? ডিসকাউন্ট তো এখানেই দেয়া। এই প্যাকেজে কি পরীক্ষা আছে? না, পরীক্ষার জন্য আলাদা করে ভাই 1500 টাকা দিতে হবে অনলাইনের জন্য, সেটা আমি ওখানে গ্রুপে লিখে দেবো। 43 টনকারের বললেন এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, আমি শুনছি যে দিবে। ওই যে ওখানেই তো আছে ওই নিউজই তো, যে সচিব স্যার যে বলছেন, জনপ্রশাসন সচিব, সেখানেই কিন্তু নিউজে আছে। পোস্টে যে 1300 লেখা, সেটা কি? ওটা তো আমার ব্যাচ না, ওটা সায়েন্সের মনে হয়। ওকে, থ্যাংক ইউ। আপনি কি পরীক্ষা নেন নাকি শুধু ক্লাস? আমি ক্লাস নেই, পরীক্ষা নেই। ক্লাসের ব্যাচ আলাদা, পরীক্ষার ব্যাচ আলাদা। ওকে, থ্যাংক ইউ। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো করে পড়েন। দেখা হবে পরের ক্লাসে আবার ইনশাল্লাহ।